সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন চলমান দেখার জন্য। চলমান প্রতি সপ্তাহে শুক্র শনিবার বাদ দিয়ে বাকি দিনগুলোতে রাত 9:30 থেকে 10:30টার মধ্যে প্রচারিত হয় এবং এই অনুষ্ঠানে যারা আসেন তারা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন। আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন এবং যারা চলমান দেখছেন তারা যদি টেলিভিশনে চলমান দেখেন তাহলে তো বটেই, আর যদি তারা টেলিভিশনে দেখতে না চান তাহলে ডিভাইসে দেখতে চাইলে যে কোনো ধরনের ইন্টারনেট এনেবল ডিভাইসে দুটি ঠিকানায় গেলে দেখতে পাবেন। একটি হচ্ছে @নেক্সাস টেলিভিশন লাইভ আর আরেকটি হচ্ছে ফেসবুকে নেক্সাস টিভি ডিজিটাল বিডি, এই অ্যাড্রেসে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা ঠিক করেছি তর্ক বিতর্কের সংসদ। সংসদে তর্ক বিতর্ক হবেই, তবে এবারে সংসদে তর্ক বিতর্ক যে বিষয়গুলি নিয়ে হচ্ছে এটি নিয়ে শুধু যে সংসদে আলোচনা হচ্ছে তাই নয়, সংসদের বাইরেও আলোচনা হচ্ছে এবং জুলাই সনদ, জুলাই আদেশ, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই সব কিছু নিয়ে পক্ষে বিপক্ষে একটি বাদানুবাদ দাঁড়িয়ে যাচ্ছে। অনেকেই বলছেন যে জুলাই সনদের প্রতি সরকার সেইভাবে মনোযোগ দিচ্ছেন না, তারা কমিটমেন্ট রাখছেন না। আবার সরকার বলছেন যে তারা এই ব্যাপারে অক্ষরে অক্ষরে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ, তবে যেগুলিতে অসুবিধা রয়েছে এই অসুবিধাগুলি তারা সংসদে আলোচনা করেই ঠিক করবেন। অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, তিনি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আমি দেখতে পাচ্ছি যথেষ্ট কাগজপত্র তার সামনে রয়েছে, তার মানে একটি তথ্য ভিত্তিক আলোচনা হবে। এবং আরও আছে সার্জিস আলম, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এনসিপি, এবং সার্জিস আলমের একটি সুখবর আমরা পেয়েছি, সে অক্সফোর্ড ইউনিয়নে ডিবেট করতে যাবে সামনে। এটা অত্যন্ত গর্বের বিষয়। একজন তার্কিক হিসেবে আমার কাছে এটা খুব আনন্দের যে সার্জিস সেখানে তর্ক করতে যাচ্ছে এবং আমরা বুঝবো যে সার্জিস সেখানে কতটা ভালো করে। হয়তো এটা নিয়ে আজকে আমরা অনুষ্ঠানে কথা বলবো যে অক্সফোর্ড ইউনিয়নে কীভাবে যায়। আমরা আলোচনা শুরু করি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনাকে দিয়েই। এই যে এই মুহূর্তে গণভোট ইস্যু, সংবিধানের সংস্কার, জুলাই সনদ, এই নিয়ে আমরা তর্ক দেখতে পাচ্ছি এবং তর্কটি সংসদে চলছে। প্রধান বিরোধী দল এবং জোটের সদস্যরা প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন যে তারা প্রয়োজনে রাস্তায় যাবেন। সংসদেও ব্যাপক হট্টগোল হয়েছে, ওয়াকআউট হয়েছে এবং সংবিধান সংস্কারের যে বিষয়টি, এখানে একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখা যাচ্ছে। সরকারি দল বলছেন যে সংস্কার হতে হবে সংবিধানকে মাথায় রেখেই, আর বিরোধী দল বলছেন যে না, সংস্কারের বিষয়টি আসলে সংবিধানকে মাথায় রেখে নয়, বরং এই সংবিধানকে ঠিক করার জন্যই যেহেতু সংস্কার, তাই এই সংবিধানকে মাথায় রেখে সংস্কার করা যাবে না। তো আপনি আসলে কি বলবেন? কেননা অনেকগুলি অধ্যাদেশ এই সরকার জারি করেছিল, অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, 133টি অধ্যাদেশ। এর মধ্যে 15টি সংশোধিত আকারে, 16টি পরবর্তীতে যাচাই বাছাই করা হবে এই হিসাবে, এবং 4টি এখনই বাতিল করার সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। এবং এই বিশেষ কমিটিতে যারা ছিলেন মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, নুরুল ইসলাম, আসাদুজ্জামান, ওসমান ফারুক, মাহবুবউদ্দিন, আব্দুল বারী, নওশাদ জমির, ফারজানা শারমিন, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান এবং জিএম নজরুল ইসলাম। 20টি অধ্যাদেশ উত্থাপিত হচ্ছে না, যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিশেষ কমিটিরই বিরোধী দলের 3 জন সংসদ সদস্য। তারা হচ্ছেন মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান এবং জিএম নজরুল ইসলাম। তা আপনি এই ব্যাপারে কি বলবেন? সরকার সবগুলো অধ্যাদেশকেই হুবহু পাশ না করিয়ে কেন একটু রিজার্ভড হয়েছেন? কেন তারা চিন্তা করছেন যে সবগুলি একচেটিয়া পাশ না করে কিছু বিষয়ে আলোচনার দরকার আছে, কিছু বিষয়ে তাদের দ্বিমত রয়েছে? কেন সরকার এটা করছেন? কারণ বিরোধী দল তো তাদেরকে অভিযুক্ত করছেন যে তারা সংস্কারের বিষয়গুলিকে মন দিচ্ছেন না। আর কিছু কিছু বিষয় রয়েছে যেগুলি নিয়ে আসলেই আমারও মনে হয়তো প্রশ্ন রয়েছে, সেটা আপনাকে পরে করব। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আজকে আমার সহ আলোচক যিনি আছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন যে একটা নির্বাচনের আগের থেকেই একটা জিনিস আমরা দেখছি যে জামাত এবং তাদের যারা এলআই, এনসিপি এবং অন্যান্য, তারা যেমন বলার চেষ্টা করছে যে আমরা গণভোটের বিরুদ্ধে, আমরা জুলাই সনদের বিএনপি বিরুদ্ধে, এরকম একটা পারসেপশন তারা ক্রিয়েট করবার চেষ্টা করেছে। তো জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সেই কথা কিন্তু সরকারি দল বিএনপি থেকে বলা হয়েছে। এখন এইটাই সবচাইতে বড় সমস্যা, যে এই এইটার সমাধান না হলে মনে হচ্ছে অ্যাজ ইফ যে একদম সব কিছু আপনার শেষ হয়ে যাবে। জুলাই সনদ আমরা ওন করি, জুলাই সনদের প্রতিটা ধারা
একটা একটা করে যেটা আইনে সন্নিবেশিত হবে, সংবিধানে আসবে এবং সেই সাথে জুলাই সনদ কিভাবে আপনার বাস্তবায়িত হবে সেটা বিএনপির যেই সরকার তারা স্পষ্ট করে কিন্তু বলেছে। এখন জুলাই সনদের প্রত্যেকটা বিষয় অক্ষরে অক্ষরে আমরা পালন করতে চাই, কিন্তু সেটা হচ্ছে যে আইনের যেই বিধি বিধানগুলো আছে, সংসদ যেহেতু সার্বভৌম, সংসদে সেটা নিয়ে আপনার আলোচনা হবে। এখন এনসিপি এবং আরও জামাত তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে। এখন সমস্যা হচ্ছে কি, সংবিধান সংস্কার পরিষদ বলতে এই মুহূর্তে কোনো কিছু নেই, কিছুর অস্তিত্ব আসলে নেই। তো সেটা কিভাবে করা যায়, সেই কথাটা যে পদ্ধতিটা সেটাই নিয়ম অনুযায়ী করা হবে বলে সেটা বিএনপি তারা বলছে। এখন কিভাবে আপনার জুলাই সনদের যে প্রস্তাবগুলো আছে এগুলো বাস্তবায়ন করা হবে, এটাই কিভাবে, এটা নিয়ে বিতর্কটা। কিন্তু ওইটাকে অন করছে সবাই, তারাও আমরাও, যে না জুলাই সনদ এটাতে আমাদের কমিটমেন্ট আছে, আমরা অঙ্গীকারবদ্ধ জাতির কাছে। এখন এইটা নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, পদ্ধতিটা কি সেইটা নিয়ে আমরা যেমনটা কথা বলছি, এখন সেই বেলায়ও আমরা দেখতে পাচ্ছি যে রাজপথে যাওয়ার হুমকি দিচ্ছে এনসিপি জামাত তারা, যে এটা সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। আপনাদের দল বা আপনারা কেন এইভাবে আলাদা করলেন? মানে না, আলাদা তো আমরা কিছু করিনি। দেখেন, সংবিধান তো স্থগিত করা হয় নাই। 5ই আগস্টের পর থেকে যখন আপনার একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হলো, আপনার মনে আছে তো সংবিধানের আর্টিকেল 106 আপনার রেফারেন্স এক্স্যাক্টলি তাই তো। তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সেখানে 106 এর যে ইমপ্লিকেশন সেটা নিয়ে বিপ্লবী সরকার তো গঠন করে নাই। তারা তো যদি বলতো একবার যে আমরা বিপ্লবী সরকার গঠন করছি, সংবিধান স্থগিত, দ্যাট ওয়াজ এন্ড অফ দ্য স্টোরি। সংবিধান স্থগিত করার এখতিয়ার কি আসলে এইভাবে না, এটা তো ওইভাবে ছিল। হয় কি, গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব এটা তো ভাই বলে কয়ে হয় না। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে হয়েছে, আমাদের দেশে যেটা হয়েছে, এটা তো আমরা জানতাম না, আপনিও জানতেন না, আমিও জানতাম না, যদিও আমরা এই বিপ্লবের সাথে, এই অভ্যুত্থানের সাথে আমরা জড়িয়েছিলাম। কিন্তু আমি সেটা বলছি না, আমি বলছি কি, এই সরকার, এই রাষ্ট্রপতির দেয়া শপথ নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে না, ওনাদেরও এনসিপিরও উপদেষ্টা তারা ছিল। এখন গণভোটের মাধ্যমে এটার পক্ষে যেহেতু একটা রায় এসছে জুলাই সনদ, হ্যাঁ, তো সেটা নিয়ে কথা কেন হবে না, সেটা নিয়ে তো আপনার আলাপ হবে, আলোচনা হবে। প্রত্যেকটা জনগণ এটার পক্ষে আছে এটা আমরা জানি, এবং আমরা তো জনগণেরই অংশ। বিএনপি তো, আমরা তো জনগণেরই, আপনার মতামত, জনগণেরই রায়, সবকিছু আমরা মাথা পেতে নেই, এটাই বিএনপি। এটা যে সংবিধান সংস্কার পরিষদ আছে, কিন্তু আপনারা শপথ নেন নাই। না, আমি তো আপনাকে এটাই বললাম যে সংবিধান সংস্কার পরিষদটা সংবিধানে নেই, এবং সেটা কিভাবে হবে সেটা সংবিধানে সন্নিবেশিত করতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার ব্যাপার আছে, যেটা নেই সেটা নিয়ে তো আমি আর আপনি শপথ নিতে পারি না। যেটা আলোচনাটা কি সংসদে হবে সামনে? কেন হবে না? এটা তো জুলাই সনদের ব্যাপারে তো বিএনপি বারবার বলেছে যে না, এটা তো আমরা অন করি। আর যেহেতু জনগণ, দেখেন অন্তর্বর্তীকালীন সরকার, গণভোট এই মুহূর্তে তো সংবিধানে নাই। গণভোট তো শেখ হাসিনা সরকার তুলে দিয়েছে, গণভোট তো আগে ছিল, এখন নেই। তো তাহলে গণভোটটা আপনার কিভাবে আসলো? গণভোটের জন্য একটা অধ্যাদেশ সেটা রাষ্ট্রপতি জারি করেছিলেন। এখন অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ 2025 জারি করেছিলেন। এখন বলা আছে যেহেতু 2024 সালে ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান, হাজারের ওপর হাজার আপনার 1400 কথা বলেছে, ব্যাখ্যা দেওয়া আছে যে এটা জনগণের অভিপ্রায় থেকে করা হয়েছে। ঠিক তাই। এখন দেখেন সংবিধানের আবার 93 এর 1 অনুচ্ছেদে যে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন, এখন রাষ্ট্রপতি কি অধ্যাদেশ আইনগতভাবে জারি করতে পারেন? এই প্রশ্নগুলো এসছে।
হ্যাঁ, প্রশ্নগুলো এসেছে যে আইনগতভাবে যদি না পারেন গণভোট সম্পর্কে অধ্যাদেশ, এখন যদি কোনো আইন আপনার সংবিধানে না থাকে সংসদের অবর্তমানে, কারণ এখন তো সংসদ তখন তো ছিল না, অনুপস্থিত ছিল, তো রাষ্ট্রপতির কাছে যদি ওই অবস্থায় প্রতীয়মান হয় যে এমন একটা আপনার আইন প্রণয়ন করবার অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে, যৌক্তিকতা আছে, যথেষ্ট প্রাসঙ্গিক, তখন রাষ্ট্রপতি এরকম অধ্যাদেশ জারি করতে পারেন এবং যেটা পরবর্তীতে আপনার সার্বভৌম সংসদে সিম্পল মেজরিটিতে পাস হতে হবে। আমরা সার্জিস আলমের কাছে যাই। সার্জিস, আমরা যা শুনছিলাম এই বিষয়ে আসলে আপনার বক্তব্য কি? কেননা এনসিপি তার যে সহযোগী দল তাদের জামাতের সঙ্গে একই সাথে ওয়াকআউটও করেছে এবং আমরা এনসিপির যারা সংসদ সদস্য আছেন তাদেরকে জোরালো বক্তব্য দিতে শুনেছি সংসদে। এই যে যুক্তিগুলি আসছে সরকারের দিক থেকে সংবিধানকে ভিত্তি করে, এই বিষয়ে আপনাদের অবস্থান আসলে কি? প্রথমত হচ্ছে আপা, তাকে প্রথমে ধন্যবাদ জানাই। তিনি তার জায়গা থেকে আজকে যে কথাগুলো প্রথম ধাপে বললেন, আমার কাছে মনে হয়েছে তার কথারই একটা অংশ আবার আরেকটা অংশের সাথে কনফ্লিক্ট করে, মানে কথাগুলো এলোমেলো কেন, এবং তার একটা স্টেটমেন্টই আরেকটা স্টেটমেন্টের যুক্তি খণ্ডন করে আর কি। যেমন তিনি বললেন যে সংবিধান সংস্কার পরিষদ এটা তো সংবিধানে নাই, তাহলে আমরা আমাদের জায়গা থেকে কেন এটা শপথ নিব। আবার তিনি একই সাথে বললেন যে গণভোটও তো সংবিধানে নাই, তাহলে গণভোট কেন করা হলো বা সেটা কেন মেনে নিলেন। তো ব্যাপারটা হচ্ছে আসলে কি, এটা আপাকে দায় দিয়ে লাভ নেই। এই দায়টা আসলে বিএনপির অধিকাংশ যারা আছে নেতাকর্মী, কেন্দ্রীয় নেতাকর্মী, যারা অনেকে এমপি, যারা অনেকে মন্ত্রী, তারাও এই দায় নিতে পারবে না, কারণ তারা জানেই না যে এই জিনিসটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে। এবং সম্ভবত বিএনপির খুব ছোট্ট একটা অংশের জায়গা থেকে এই সিদ্ধান্তগুলো আসছে এবং তারা তাদের জায়গা থেকে প্রতিনিয়ত ওই সিদ্ধান্ত থেকে আবার এক এক দিকে সরে যাচ্ছে। কারণটা হচ্ছে যত তারা ক্ষমতার কাছাকাছি যাচ্ছে, ক্ষমতার মোহ তাদেরকে এত বেশি আকৃষ্ট করছে যে তারা ওই পূর্বের যে আচরণগুলো ছিল, অভিজ্ঞতাগুলো ছিল, ক্ষমতার প্রতি যে টান, ওই জায়গার দিকে ফিরে যাচ্ছে। এবং বাংলাদেশের আসলে সংবিধানটা এরকমই একটা সংবিধান, এটা আসলে আমরা যতই বলি না কেন যে ৭২-এ আমাদের বাংলাদেশের আকাঙ্ক্ষা, জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই সংবিধানটা ওই সময় হয়নি, বিভিন্ন প্রভাবে প্রভাবিত হয়েছে। কিন্তু এই সংবিধানের একটা মজার বিষয় হচ্ছে এই সংবিধানটা এমনভাবে হয়েছে যারাই ক্ষমতায় আসুক, যতদিন বিরোধী দল থাকবে, সেটা বিরোধী দলে জনাব তারেক রহমান থাকুক, জনাব সালাউদ্দিন আহমেদ থাকুক, জনাব আন্দালিব রহমান পার্থ থাকুক, যেই থাকুক না কেন, তারা এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাইবে। ইভেন বেগম খালেদা জিয়া থাকলেও ছুঁড়ে ফেলে দিতে চাইবে। কিন্তু যখনই সরকারে আসবে এই সংবিধান এমন এক ওই হিসেবে আবির্ভূত হবে যে তারা এই সংবিধান ছাড়া কিছু বুঝবে না। এখন আজকে এই যে তারা তাদের জায়গা থেকে কথাটা বলছে, 5ই অগস্ট থেকে ধরেন, আপা একটা কথা বললো কি যে তখন যদি আমরা বিপ্লবী সরকার গঠন করতাম তাহলে এই ঝামেলাই হইতো না। বিপ্লবী সরকার তো দূরের কথা, সেদিন 5 আগস্ট বিকালবেলায় যখন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ আমরা সমন্বয়করা ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সাথে কথা বলি, যখন আমরা বলি যে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই যেন একসাথে মিলে যারা এই অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল, আমরা দেশটাকে স্থিতিশীলভাবে চালাতে পারি, প্রয়োজনীয় জন আকাঙ্ক্ষাগুলো পূরণ করে তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য নির্বাচনে যেতে পারি, যখন আমরা এই কথা বলি তিনি সাথে সাথে এটা নাকচ করে দেন এবং তিনি তার জায়গা থেকে বলেন যে না, এ ধরনের কোনো সরকার গঠন করার কোনো সুযোগ নেই, একটা ইন্টারিম সরকার করতে হবে, 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচনের পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে। সেটা তো উনি সংবিধানের ভিত্তিতেই বলেছিলেন, কারণ সংবিধানে সরকার পতন হলে না সর্বোচ্চ 6 মাস। না, এটা আসলে কি সংবিধানের ভিত্তিতে এটা বলা হয় না। এটা হয়েছিল যে তিনি যখন দেখছেন যে সামনে তার এই একটা অনেক বড় সুযোগ রয়েছে, খুব দ্রুত একটা নির্বাচন হলে বিএনপি তাদের জায়গা থেকে নির্বাচিত হয়ে সরকার দলে যাবে, ক্ষমতাটা পাবে, এই জায়গা থেকে হ্যাঁ গিয়েছে। কিন্তু মানে তখন ওই মুহূর্তে একটা মানুষ যখন আমার সামনে শত শত এই ধরনের লাশ থাকে, মানুষের রক্তাক্ত অবস্থা থাকে, মানুষের ত্যাগ থাকে, অনেক মানুষ জেল থেকে ছাড়া পেয়েছে, এই সময়ে একটা মানুষের মাথায় যখন ওই চিন্তাটা থাকে যে দেশ গড়াটা আগে না বরং নির্বাচনটা আগে, ক্ষমতায় যাওয়াটা আগে, তখন আমরা এই চিন্তাটাকে খুব ভালোভাবে দেখি না। এখানে আরেকটা বিষয় আছে, আপনি যেটা বললেন এখনো তো ক্ষমতায় গিয়েছে,
কথাটা কোন জায়গাটাতে? কথাটা হচ্ছে যে সেদিন আমরা যদি আমাদের জায়গা থেকে একটা জাতীয় সরকার গঠন করতাম, তাহলে আজকে আমাদের জায়গা থেকে সেটা যদি 1 বছরও থাকতো, অন্তত এই সমস্যাগুলোর মধ্য দিয়ে যেতে হতো না। আজকে দেখেন ওই 5ই আগস্টের পরে যখন 6 তারিখ আসলো, এই যে 106-এর কথা যার রেফারেন্স টেনে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এটাতে তো বিএনপিও একমত হয়েছে। তাহলে কেন তাদের জায়গা থেকে বিএনপি এটাতে এগ্রি করে না? যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, এই উপদেষ্টা পরিষদে বিএনপি নিজেরাই সুপারিশ করেছে উপদেষ্টার, তারা উপদেষ্টার বিষয়ে মতামত দিয়েছে, তাহলে তখন তারা কেন দ্বিমত করলো না? যখন ওই 6 তারিখে তাদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো, বেগম খালেদা জিয়াকে বিশেষভাবে মুক্ত করা হলো, তখন সে বিষয়ে কেন তারা একমত হলো? যখন এরপরে 2026 সালের যে নির্বাচনটা হলো, আপনি বলেন, আপনি যেটা বলতেছিলেন যে 24-এ নির্বাচন হলো এর আগে, তাহলে তো নির্বাচনটা 29-এ হওয়ার কথা ছিল। এই নির্বাচন তো 25-এ 26-এ হওয়ার কথা ছিল না। অভ্যুত্থানও যে হবে এটার কোনো নিশ্চয়তা ছিল না। তাহলে সেই জায়গা থেকে এই প্রত্যেকটা জিনিস আপনি আপনার জায়গা থেকে মেনে নিচ্ছেন। ইভেন এগুলো সব বাদ দিলাম, ঐক্যমত্য কমিশন হলো, আপনি বিএনপি আপনি ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করলেন। ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করে আপনি আপনার মত দিলেন, দ্বিমত প্রকাশ করলেন, আপনি আপনার নোট অফ ডিসেন্ট দিলেন, এবং সর্বশেষ আপনি যে বিষয়ে একবারেই মানছেন না সেই বিষয়গুলোকে বাদ দিয়ে জুলাই সনদের খসড়া প্রস্তুতে আপনি অংশগ্রহণ করলেন। এই জুলাই সনদে প্রত্যেকটা বিএনপি বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো যা চেয়েছিল তার সব কিন্তু এই জুলাই সনদে নাই। কিছু কিছু জিনিস যেগুলোতে বিএনপি ঘোর বিরোধিতা করেছে সেই বিষয়গুলো এখান থেকে বাদ দেওয়া হয়েছে। যেগুলোতে শুধুমাত্র নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা যায় ওইগুলো রাখা হয়েছে। তাহলে এই প্রত্যেকটা প্রক্রিয়া আপনি থাকলেন, এবং এরপরে দেখেন এখানে আপনি জুলাই সনদে স্বাক্ষর করলেন। স্বাক্ষর করার পরে এই যে একটা আদেশ হলো, ওই আদেশটা আপনি মেনে নিলেন। এই যে আমরা আদেশ নিয়ে ঘুরছি, যেই আদেশের 7 নম্বর যে ধাপটা এখানে স্পষ্ট করে দেয়া আছে যে এখানে যদি গণভোট একটা হবে, এখানে যদি গণভোট হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে যারা নির্বাচিত হবে তারা একই সাথে জাতীয় সংসদের সদস্য হবে, একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। তো এই সব কিছু দেখে আপনি 6 মাসের মধ্যে এটা বাস্তবায়ন করবেন, এই সব কিছু দেখে আপনি সাইন করলেন। তাহলে তো এই সাইনটা আপনার তখন করা দরকার ছিল না। আপনি যদি সাইন না করতেন, আপনার অবস্থান স্ট্রং থাকতেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, ঐক্যমত্য কমিশন বলেন, এটা পরিবর্তন করতো, আপনার মনের মতো করে করতো। কিন্তু সব কিছু আপনি করলেন, করার পরে আপনি এটা জনগণের গণভোটের উদ্দেশ্যে পাঠানো হলো। জনগণ আপনাকে 50% ভোট দিয়ে বিএনপি সরকার গঠন করালো। সেই জনগণই আবার 70% ভোট দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে বলল। এখন এই জুলাই সনদ যখন জনগণ বাস্তবায়ন করতে বলতেছে, আপনি এখন আপনার পছন্দ মতো এই জুলাই সনদের ধারাগুলো বাস্তবায়ন করবেন, যেগুলো আপনার সার্বভৌম ফ্যাসিস্ট এর পথে যাওয়ার জন্য যে ক্ষমতাগুলোতে যেইগুলো বাধা হয়ে দাঁড়াবে, ওইগুলো আপনি আর এখন বাস্তবায়ন করবেন না। কেন বাস্তবায়ন করবেন না? কারণ এই যে আপনার সার্বভৌম যে ক্ষমতা যেটা আপনি চান, যেটা দিয়ে আপনি সব কিছু কুক্ষিগত করতে চান, সেটাতে এই জুলাই সনদের এই ধারাগুলো বাধা হয়ে দাঁড়াবে। তার মানে আপনি আপনার জায়গা থেকে এখন গতকালকে যেটা সালাউদ্দিন ভাই বলেছে, সংসদে আপনি এখন ওই অবস্থায় আছেন। আপনি সংসদ কিংবা এই জুলাই সনদ বা এই আদেশ প্রতারণা নয়, বরং আপনি বিএনপি আপনার জায়গা থেকে জনগণের ভোটটা নিয়ে ভোটের সাথে এবং জনগণের সাথে প্রতারণা করছেন। আপনি 70% মানুষের ম্যান্ডেটের সাথে প্রতারণা করছেন। আমি আপনার কাছে আবার আসব, একটা প্রশ্ন রেখে যাই আপনার কাছে, যে একটি বিষয় হচ্ছে যে নির্বাচন চাওয়া তো কোনো অসুবিধা ছিল না, আপনি যেটা বলেছেন, কেননা নির্বাচন ছাড়া তো অন্য কোনো উপায়ে ক্ষমতা আসার কোনো উপায় নাই। আর দেরিতে হোক কিংবা তখনই, নির্বাচন হওয়ার পরে তো বিএনপি এসেছে, তাই ওই 3 মাসের মাথায় নির্বাচন হয়ে গেলে সেটা আসলে ক্ষমতায় যাওয়ার জন্যই যদি হয়েও থাকে, আসলে তাতে শুধু পেছাতে এতটুকুই যে সংস্কারের সেই কাজগুলি হতো না, যেটা ঐকমত্য কমিশন হয়েছে বা এরকম কিছু। তো ওইরকম একটা অবস্থায় সংস্কারের দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়েছে এবং 2 বছর পরেই নির্বাচন হয়েছে। সেক্ষেত্রে সংস্কারের যে বিষয়গুলি, এগুলো তো বিএনপিও সেখানে অংশগ্রহণ করেছে। তাদের আপত্তিটা কিন্তু প্রসেসে, মানে যেভাবে হয়েছে তারা আপত্তি করেছেন প্রসেসে না, এটা এক্সকিউজ একটা, কোনো প্রসেসে আপত্তি না। আপত্তি হচ্ছে যেই ধারাগুলো তারা কোনটা শেয়ার করতে চায় না। আপনি দেখেন, আপনার কাছে এই প্রশ্নটা রেখে যে আপনি একটু বুঝিয়ে বলবেন যে কেন প্রসেসে না, ঠিক আছে, কেন অন্য কোথাও আসলে এই সমস্যাটা। আর এটা আমরা জানবো। আমাদের একটা প্রসেস আছে, অনুষ্ঠানের একটা পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেলে বিজ্ঞাপনের জন্য চলে যেতে হয়। আমরা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসবো। চলো মানে আমরা একটা প্রাণবন্ত বিতর্ক শুনছি, আমরা এরকম বিতর্ক শুনতে চাই, তবে বিতর্কটা শুনতে গেলে ফিরে আসতে হবে বিজ্ঞাপনের পর। ফিরে এলাম চলমান নিয়ে নেক্সাস টেলিভিশনে, এবং আমাদের সঙ্গে আলোচনায় আছেন
আমাদের দুজন আজকের আলোচক, এবং দুজন আলোচকের মধ্যে সার্জিসের সঙ্গে আমরা কথা বলছিলাম বিরতির আগেই, এবং ফাহিমা নাসরিন মুন্নি রয়েছেন। আমরা আপনার কাছে আবার আসবো, তবে সার্জিসের অসমাপ্ত কথাটা শুনে নিতে চাই। বিএনপি কিন্তু বলছে যে যেই প্রসেসে গণভোট হয়েছে এই প্রসেসটা আসলে অসাংবিধানিক। আরেকটি জায়গায় তারা বলেছেন যে কিছু কিছু আইন এবং কিছু কিছু কাজে এমন বিষয় রয়েছে যেগুলি আসলে এখনই যদি পাশ করা হয়ে যায় তাহলে তাদের কার্যক্রম চালাতে অসুবিধা হতে পারে, এবং তারা কিছু বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলেন, সেগুলি নিয়েও তারা আসলে আলোচনা করতে চান। তো এখানে ভুলটা কোথায়? না, প্রথমত হচ্ছে মানে যেটা তারা এখন দিচ্ছে, যা বলছে সংসদে যে তারা অ্যাকচুয়ালি প্রসেসটা নিয়ে আপত্তি তুলছে, জুলাই সনদ নিয়ে না, এটা হচ্ছে একটা এক্সকিউজ। যেমন তারা বলেছে যে সংবিধান সংস্কার পরিষদ তো সংবিধানেই নাই, একটা অদৃশ্য পরিষদ, এটা আবার মানুষ কি না, করে? এটাই তো তাহলে তো সংবিধানে তো গণভোটও ছিল না, এবং এই সংবিধানে 26-এর নির্বাচনও ছিল না। এই সংবিধানে বাংলাদেশে কোনো একটা সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি পতন হয় তাহলে তারপরে কি হবে, এরকম কোনো কিছুই তো ছিল না। তাহলে তাদের যেটা যেটা সুবিধাজনক, ধরেন তারেক রহমানের দেশে ফিরে আসা, তারেক রহমানের সকল মামলা উধাও হয়ে যাওয়া, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া। আপনি কি বলতে চান সেগুলি সঠিক পদ্ধতিতে উধাও হয় না না না, কখনোই না। আপনি বলেন তাহলে বিগত তাহলে অন্তর্বর্তী সরকার এগুলা কেন করেছে? তাহলে কি তারা অন্যায় করেছে? না, এটাই তো মানে তারা তাদের জায়গা থেকে এখানে কি ধরেন যে জিনিসটা হইতে 5 বছর লাগতো, তারা তাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করে হোক, নিজেদের ক্ষমতা খাটিয়ে হোক, এই জিনিসগুলো 1 বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করেছে। ফাইন, এটা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে তো এই প্রত্যেকটা জিনিসই বলেছি, যেই যেই বিষয়গুলো অন্যায় হয়েছে, যেই অন্যায়ের কারণে হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, স্বৈরাচার হয়েছে, পতন ঘটেছে, এই অন্যায়গুলো দ্রুত সুরাহা হওয়া প্রয়োজন। কিন্তু আমাদের সমস্যাটা যে জায়গায়, আমরা একটু ওই জায়গাটাতে আসি, সেটা হচ্ছে এই যে জনাব সালাউদ্দিন আহমেদ এবং অ্যাজ এ হোল বিএনপি এখন যে এক্সকিউজগুলো দিচ্ছে, সেটা হচ্ছে তারা তাদের মতো করে জুলাই সনদের পছন্দের যেই ধারাগুলো আছে, যেগুলো করলে হয়তো দেশ কিছু উপকৃত হবে, একই সাথে তাদের যে সার্বভৌম যে একটা ক্ষমতা তৈরি হবে, ওই ক্ষমতা বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হবে না, তারা শুধুমাত্র ওগুলোর বাস্তবায়ন চায়। এখন বাংলাদেশে এই যে একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, চাওয়া পাওয়া ছিল, যেগুলো একটা সনদে লিপিবদ্ধ করা হয়েছে, এটা তো একটা দলের চাহিদার প্রেক্ষিতে বাস্তবায়িত হতে পারে না। বরং এখানে তো অন্যান্য দলও আছে, তাদেরও তো ভিন্ন ভিন্ন চাহিদা ছিল। তাহলে যেই দল ক্ষমতা যাবে সেই দল তার মতো করে চালাবে, যেমনিভাবে বিএনপি এর আগে তাদের মতো করে সংবিধান সংশোধন করেছে, আওয়ামী লীগ এসে তাদের মতো করে সংশোধন করেছে, একজন গণভোট দিয়েছে, একজন বাতিল করেছে, একজন তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে, একজন বাতিল করেছে। এইরকম যদি খেলা চলতে থাকে তাহলে এই ঘুরে ফিরে আগের যে খেলাটা ছিল, ধীরে ধীরে স্বৈরাচার তৈরি হওয়ার খেলা, এই খেলাই চলতে থাকবে। তো আমরা আমাদের জায়গা থেকে এই জুলাই সনদটাকে বিএনপির কোনো ব্যক্তিগত ইচ্ছার কোনো প্রতিফলন মনে করি না, এটা বাংলাদেশের গণমানুষের ইচ্ছার প্রতিফলন। সো এই জায়গা থেকে এখন বিএনপিকে জুলাই সনদটা অ্যাজ এ হোল বাস্তবায়ন করতে হবে। আর আমাদের আরেকটা জায়গা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ সহ তাদেরকে কেন আমরা রাস্তার জায়গাটাতে রাখতে পারছি না, কেন আমাদেরকে রাজনৈতিকভাবে মাঠের কর্মসূচি যেতে হচ্ছে, কারণ এই সালাউদ্দিন ভাই নির্বাচনের আগে স্পষ্ট করে এভাবে বলেছিলেন, তখন তারা এটা নিয়ে ফাইট করছিলেন যে গণভোট নির্বাচনের আগে আলাদাভাবে হবে নাকি গণভোট একই সাথে নির্বাচনের সময় হবে। প্রথমে জামায়াতের স্পষ্ট অবস্থান ছিল আগে, এনসিপির অবস্থান ছিল আগে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে দিন শেষে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাস্তবায়ন করা, এখানে নির্বাচনকে বিলম্বিত করা না। সেই জায়গা থেকে আমরা একই সময় রাজি হলাম, এবং সেই সময়ে খুশিতে গদগদ হয়ে আমাদের সালাউদ্দিন ভাই বলেছিলেন যে যদি জনগণ এই গণভোটে হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্টের প্রত্যেক সদস্য বাধ্য থাকবে আইনগতভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে। আজকে তিনি তার জায়গা থেকে এই জাতীয় সংসদে এসে এই জুলাই সনদের আমরা দেখছি ওই গুরুত্বপূর্ণ আদেশের ধারাগুলো বা প্রস্তাবগুলো তিনি কিছু কিছু নিজের ইচ্ছা মতো বাতিল করছেন, কিছু কিছু তাদের ইচ্ছা মতো তিনি উত্থাপন করছেন না, কিছু কিছু সংশোধন করছেন। তো আপনার ওনার এখানে একটা লাইন আছে যে সংসদের সদস্য বাধ্য থাকবে এটা বাস্তবায়ন করতে। উনি তো এটা বলেন না যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য, কিন্তু না, তাহলে উনি তো এখানে আপত্তি করেছেন যে সংবিধান সংস্কার পরিষদের দরকার নাই, এই সংসদই পারে এটা করতে। না, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেখেন এই যে নির্বাচনটা যেটা হলো, যে আদেশের ভিত্তিতে এই নির্বাচনটা হলো, ওই আদেশে স্পষ্ট করে এটা লেখা আছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে একই সাথে 2টা দায়িত্ব পালন করবে, জাতীয় সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য। এটা মেনে তারা সাইন করে গণভোটে রাজি হয়েছেন, জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তাহলে তারা যদি আপত্তিই তুলবেন, এই আপত্তি আগে তুলতে পারতেন, কিন্তু শুধুমাত্র একটা নির্বাচন পার
শেয়ার করে নির্বাচিত হয়ে এমপি হয়ে সংসদে গিয়ে আপত্তি তুলবেন, এর আগে যা আছে সবকিছুতে হ্যাঁ হ্যাঁ বলবেন, তাহলে এটা তো জনগণের সাথে প্রতারণা করা। আমি শুধু শেষ করি লাইনটা, আবার আপনাকে যেহেতু সালাউদ্দিন ভাই এখানে নাই, লাইনটা শেষ করি। হ্যাঁ, আরেকটা যুক্তি দিই আপনাকে, কারণ আপনার সাথে তর্কটা আমার খুব ভালো লাগছে। আমি খুবই হ্যাপি যে আপনি খুব ভালো বিতর্ক করছেন। তো এইখানে এসে আরেকটা জিনিস হচ্ছে যে তারা কিন্তু এটাও বলেন নাই যে তারা এটা পালন করবেন না, তারা শুধু এটাই বলছেন যে যে কাজটা সংসদই পারে এটার জন্য আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ তৈরি হওয়ার যৌক্তিকতা আছে কিনা, এটাকে তারা প্রশ্ন করেছেন। এবং তারা এটাও বলেছেন যে তারা যে নোট অফ ডিসেন্টগুলি দিয়েছিলেন, সেই নোট অফ ডিসেন্টগুলি তারা কিন্তু তখনও বলেছেন যে এইগুলির ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি আছে। তারা তখনও বলেছিলেন যে জুলাই আদেশ আর জুলাই সনদ, এটা দুটার মধ্যে একটা পার্থক্য আছে। জুলাই আদেশ যেভাবে দেওয়া হয়েছে তাতে সব কিছুই মেনে নিতে হবে, এরকমভাবে আদেশটা দেওয়া হয়েছে। কিন্তু জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ছিল, তাই তারা বলেছিলেন যে জুলাই আদেশে থাকা উচিত ছিল যে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো আলোচিত হবে। তো ওনারা ওই জায়গাতেও কিন্তু একটা পয়েন্ট দিয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে রেজিস্ট্রেশন করা বা নিবন্ধন আছে রাজনৈতিক দল 58টা। সেখানে ঐক্যমত্য কমিশনে প্রায় 30টার মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটা রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টের উপরে ভিত্তি করে একটা দেশের গণমানুষের আকাঙ্ক্ষা সেখানে স্টপ হয়ে যাইতে পারে না। তারা তাদের জায়গা থেকে দলীয়ভাবে যেমন তাদের নোট অফ ডিসেন্ট আছে, এরকম অনেক রাজনৈতিক দলের আলাদা আলাদা নোট অফ ডিসেন্ট আছে। হ্যাঁ, না তাহলে তো সকল রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট বাদ দিলে জুলাই সনদে আর কিছু থাকবে না, কোনো ধারা থাকবে না। আপনি খুঁজে দেখেন প্রত্যেকটা জায়গায় কারো না কারো নোট অফ ডিসেন্ট আছে, আদর্শিকভাবে আছে, দলীয় অবস্থান জায়গা আছে। না, খুব স্বাভাবিকভাবেই, তাহলে খুব স্বাভাবিকভাবে দেখেন এই যে গণভোট হলো, এই গণভোটে 70% মানুষ ভোট দিয়েছে, তার মানে কি তাহলে ঐক্য হয় নাই? বিএনপিকে 50% মানুষ ভোট দিয়েছে, তার মানে কি ঐক্য হয় নাই? তাহলে তারা সরকার না, তাদের তো তাহলে এই সরকার চালানোর দরকার নাই। তাহলে এখানে অধিকাংশ রায়ের ভিত্তিতে যেটা হয়, এই জুলাই সনদের যেগুলো লিপিবদ্ধ করা হয়েছে, ফাইনালি যার উপরে সাইন হয়েছে, এখানে অধিকাংশ মানুষের মতামতের বা অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এটা হয়েছে। সেই জায়গায় আমাদের কথাটা কোথায় দেখেন, বিএনপি খুবই গুরুত্বপূর্ণ কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। 84টার মধ্যে 9 থেকে 10টা জায়গায় তার নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই 9 থেকে 10টা জায়গা প্রতিষ্ঠিত হওয়া বা বাংলাদেশের সংস্কার হওয়া যতটা জরুরি, বাকি ওই 74টা জায়গা না হলেও বরং কোনো সমস্যা নাই, কিন্তু এই 10টা হওয়া তার চেয়েও বেশি জরুরি, কারণ বাকি 74টা অটোমেটিক হয়ে যাবে। কিন্তু আমার দেখেন, আমি শুধু 2টা লাইন বলে শেষ করি এখানে, হ্যাঁ দিচ্ছি 2টা লাইন শুধু, এটা বলতেই হবে। সেটা হচ্ছে সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে, দুদক, পিএসসি, তারপরে হচ্ছে ওই যে নির্বাচন কমিশন, এরপরে নিরীক্ষকের যে হচ্ছে মন্ত্রণালয় কার্যালয় যেটা আছে, এই জায়গাগুলো যেগুলো দিয়ে একটা সরকার স্বৈরাচার হয়, যেগুলো দিয়ে মানুষের উপর জুলুম হয়, যেগুলো দিয়ে নিজেদের ভিতরকার যারা অন্যায়কারী তারা প্রশ্রয় পেয়ে যায়, আপনি সেগুলো সরকারি দলের মধ্যে কুক্ষিগত রাখবেন, সেখানে নোট অফ ডিসেন্ট দিবেন, অন্য কারো সেখানে হস্তক্ষেপ পছন্দ করবেন না, তাহলে আলটিমেটলি সংস্কারটা কোথায় হবে? আমরা ওইটাই বলেছিলাম, সংস্কারটা দেশকে সামনে রেখে হওয়া উচিত, বিএনপিকে সামনে রেখে না। আমরা অ্যাডভোকেট মুন্নি আপনার কাছে আসতে চাই। এতক্ষণ সার্জিস একটা লম্বা ডেলিবারেশন দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে কোন কোন জায়গাতে তাদের যুক্তি আছে, এবং আমি সালাউদ্দিন ভাইয়ের হয়ে একটুখানি তাকে রিবাটলে করেছি ইচ্ছা করি, যেহেতু উনি এখানে উপস্থিত না। কিন্তু আপনি কি বলবেন? এখানে তো বেশ কঠোর এবং শক্তিশালী কিছু যুক্তি রয়েছে। না, আইনগত যুক্তিটা খুবই দুর্বল, ভীষণ দুর্বল। আমি তো আবেগ থাকবে, আবেগকে আমরা সম্মান করি, আমারও আবেগ আছে, আমরা রাজনীতি করি, আবেগ ছাড়া তো রাজনীতি হয় না। আমরা দেশনেত্রীকে অসম্ভব ভালোবাসি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করি, আমাদের এখন যিনি বর্তমান চেয়ারম্যান, আবেগ অবশ্যই থাকবে, সেটা ঠিক আছে। দেখেন, গণভোট বা রেফারেন্ডাম এটা একটা, ইট ওয়াজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা এমন না যে এটা একটা আইন, যেটা আইন করে আপনার ওই ইয়ের মধ্যে সংবিধানে আনা হয়েছিল। ইট ওয়াজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সংবিধান তো আইনের বই না, সংবিধান হচ্ছে সেই নীতিমালা যার ভিত্তিতে আইন প্রণীত হয়, সর্বোচ্চ দলিল আইনের, সেটা না, এটা হচ্ছে এটার উপরে ভিত্তি করে আইন প্রণীত হয়, সেটা এক্স্যাক্টলি তাই। কিন্তু গণভোটটা কোনো ওই রকম আইন না, এটা সংবিধানের একটা সাংবিধানিক রীতি বা বিধি, এক্স্যাক্টলি অংশ ছিল। এখন সংশোধন করে গণভোটের বিধান বাতিল করেছে কারা? অতীতের যে স্বৈরাচার ফ্যাসিস্ট যে সরকারটা ছিল তারা করেছে। এখন গণভোট এটা যে সাংবিধানিক আপনার পদ্ধতি, সংবিধানের অংশ, এটার জন্য সংসদে 2/3 যারা মেজরিটি বিএনপির যেমন আছে সমর্থন তাদের লাগবে। এটাকে যদি সন্নিবেশিত আবার আনতে হবে তো ফেরত, সেটার কথা। আইনগত প্রক্রিয়াটা বলছি, সংবিধান সংস্কার করতে হবে,
কারণ না হলে এই যে যেই কথাগুলো আসছে এখন এটার জন্য আমাদের আলটেরিয়ার মোটিভ আছে, একদম না, একদম না। কারণ এই কথাটা বারবার বলা হয়েছে যে রাষ্ট্রপতি যেহেতু গণভোটের অধ্যাদেশটা জারি করেছিলেন, সেটা 93-এর 1 অনুচ্ছেদে যেমন বলা আছে যে আপনি অধ্যাদেশ কিভাবে জারি করবেন, কোনটা আদেশ, কোনটা কিভাবে, কোন টাইমে, সেই কথাগুলো আমি বারবার রিপিট করব না। এখন গণভোটের অধ্যাদেশ, এটার বৈধতা, সেটা নিয়ে প্রশ্ন। আপনি জানেন, আমি যতদূর জানি রাষ্ট্রপতি আদেশ দিয়ে কোনো বিধিকে সংবিধানে সংযুক্ত করতে পারেন না। সেটা ঠিক আছে, একদম ঠিক আছে। এটা পরবর্তীতে সংসদে আসবে, কারণ সংসদ সার্বভৌম। সংসদ যদি এটা 2/3 মেজরিটিতে পাস হয়, মানে সিম্পল মেজরিটি আপনি ধরেন, তাহলেই ইট উইল বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন এগেইন। এখন হয় কি, গণভোট, রেফারেন্ডাম, এটা এমন একটা ভোট যেখানে আপনার দেশের সাধারণ মানুষ যারা এবার যেমন ভোট দিয়েছে না, সরাসরি কোনো একটা গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত, জুলাই সনদ যেমন এবার এসছে, যে মতামত দেওয়ার একটা সুযোগ তৈরি করে দেয়া, গণভোট, রেফারেন্ডাম। এখন গণভোট, সরকার কিংবা রাষ্ট্র কোনো একটা নির্দিষ্ট বিষয়, কি সেটা সংবিধান পরিবর্তন, কিংবা কি নতুন একটা কোনো আইন, কিংবা কি আন্তর্জাতিক কোনো চুক্তি হতে পারে। তো সেই সব কিছু নিয়ে জনগণের কাছে প্রশ্ন, হ্যাঁ, যে আপনি কি বলবেন, হ্যাঁ না না। এখানে আপনি জানেন যে আমাদের গণভোটে একটু লেন্দি ছিল প্রশ্ন, সেটা নিয়ে আমরা কি বলেছিলাম, যথেষ্ট সচেতনতা তৈরি করা হয়নি, উচিত ছিল। 1977-এ বাংলাদেশে একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে জনগণের আস্থা আছে কিনা সেটা আপনার যাচাই বাছাই করা। আপনার কাছে আবার ফিরবো, না আমি আপনার কাছে ফিরবো, আচ্ছা, বিরতির পর আপনার কাছে ফিরবো। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং বিরতির পরে ফিরে আসছি। যে আলোচনার মধ্যে ছিলাম সেটা মনে রাখেন, কেননা আমরা এই আলোচনায় আসবো 1977 সালে একটি গণভোট হয়েছিল, কি হয়েছিল, কেন হয়েছিল, এটাই অ্যাডভোকেট মুন্নি বলবেন, কিন্তু বিরতির পরে। দেখতে থাকুন চলমান। ফিরে এসেছি চলমান দেখার জন্য, এবং চলমানে আমি আছি, আমার সঙ্গে দুজন আলোচক আছেন, সার্জিস আলম এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন। মুন্নি, আপনার কাছে ছিলাম, আপনি 1977 গণভোটের কথা বলছিলেন। হ্যাঁ, সেটা বলেছি যে আস্থা আছে কিনা সেটা নিয়ে একটা একটা গণভোটের প্রশ্ন ছিল, ইয়েস অর নো। না, সেটা গণভোটগুলি সব একটা প্রশ্নেই হয়েছে আমাদের, কিন্তু এইবার কিন্তু অনেকগুলো প্রশ্ন। আমি এটাই বললাম যে হয়তো অনেকগুলো প্রশ্নে মনে করেন 4টা প্রশ্ন ছিল, এর মধ্যে উত্তর একটা, হ্যাঁ অথবা না। এখন যদি 4টার ভিতর একটাতে ও ডিফার করে সার্জিস, আর আমি 4টাতেই আপনার বলি যে হ্যাঁ দিলাম, এখন তার একটাতে যে সে না দিবে সেই সুযোগটা কি ছিল? না, ছিল না, কিন্তু এটা তো মেনে নিয়েছিলেন। ঠিক আছে, ঠিক আছে, আমি সেটা নিয়ে আমি কোনো কথা, আমি জাস্ট বলছি যে এই গণভোট নিয়ে আপনি জানেন যে জুলাই সনদ এবং গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টে অধ্যাদেশ নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছে, মামলা হয়েছে, আপনি জানেন। এখন এই রুলে জানতে চেয়েছে যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025 আর 16 ফেব্রুয়ারি সংসদ, এটা হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ, কে এটা হচ্ছে, এটা আমাদের কেউ আবেদন কে করেছে? ইফ ইউ আর ইমপ্লাইং দ্যাট এটা আমরা যতদূর জানি বিএনপির একজনই আবেদন করেছে। একদম না, নো দ্যাটস নট ট্রু। তা যদি করে অসুবিধা তো নেই, আমি সেটা না, আমি বলছি দায়িত্ব নিয়ে, যে কোনো নাগরিকই গিয়ে না মামলা যে কেউ করতে পারে, এটা আমি তো ডিফার করছি না, তবে আমাদের কেউ না, সেটা আমি বলে দিলাম। কারণ আমি নিশ্চিত, কারণ আমি কোর্টের মানুষ। অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, আমি বলছি না কোনো অসুবিধা আছে তুষার ভাই, কোনো অসুবিধা নেই। এখন গণভোট অধ্যাদেশ 2025-এর 3 নম্বর তফসিল, যেটার অধীনে রাজনৈতিক দলগুলো 30টা বিষয় ঐকমত্যে পৌঁছেছিল, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, সেই বিষয়ে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। এটা মামলা যেহেতু হয়েছে, পার্ট অফ ইনফরমেশন, ওই জন্য বললাম। আমরা জুলাই সনদে আমাদের যে নোট অফ ডিসেন্ট, এখন দেখেন বিএনপি, আমরা কিন্তু নোট অফ ডিসেন্টের কথা সবসময় আমরা বলেছি, জুলাই সনদেও সেটা আপনার বলা ছিল, এবং যখন সই করা হয়েছে যে চার্টারটা, তখন কি সেটা ছিল? তো এই বিষয়ে আর যেই কথাটা উনি বলেছেন যে তারেক রহমান সাহেবকে নিয়ে নির্বাচন চেয়েছেন, উনি ইন্টারিম গভর্নমেন্ট চেয়েছেন, তো স্বাভাবিকভাবেই তো, কারণ নির্বাচনের মাধ্যমেই তো গণতান্ত্রিক যেই অভিযাত্রা, যেটার আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, আমরা তো গত 17 বছর হাজারের ওপরে গুম, হাজার হাজার খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলো দানবের মুখে দাঁড়িয়েই
আমরা তো আমার পরিচয় বিএনপি করি, আত্মপরিচয় বিএনপি করি, একদম আমাদের নাম ধাম পরিচয় বিএনপি করি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল প্রত্যেকে। আমরা তো ভাই কোনো ছদ্মবেশ ধারণ করি নাই যে অন্য কোনো ছদ্মবেশী গুপ্ত আর সুপ্ত না, তার ভিতরে আমরা যাইনি। এখন ছাত্রদের মধ্যে তারা যেহেতু উপদেষ্টাও হয়েছিল কিংস পার্টি বলে, তো সেটাতে অসুবিধা কিছু নেই। তবে অসুবিধা হচ্ছে যে যখন কিছু অ্যালিগেশন এসেছিল, অ্যালিগেশন যে বিভিন্ন রকম, সেটা আমাদেরকে দুঃখ দিয়েছে। আর নির্বাচন যেটা হয়েছে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনের সঠিকভাবেই হয়েছে। জুলাই সনদ স্বাক্ষর তো বিএনপি ডিউলি করেছে, যদিও সেখানে কথা ছিল ওই যে নোট অফ ডিসেন্টের কথা বলেছে, এনসিপি কিন্তু করেনি দীর্ঘদিন। এনসিপি কবে সই করেছে? না করলেও তারা তো মৌখিকভাবে শারীরিকভাবে এটার পক্ষে ছিল। এটা তো বললে হবে না, আমি বলছি যে যদি আমি নিজে এটা সমালোচনা করেছি, কিন্তু আমি যেমন একটু আগে সালাউদ্দিন ভাইয়ের পক্ষে ছিলাম, এখন এনসিপির পক্ষে আছি। ঠিক আছে, এটা আপনি করতেই পারেন। এখন দেখেন, এখন সংবিধানের সাথে যেটা সাংঘর্ষিক হয় কোনো অধ্যাদেশও, সেটা আপনার পরবর্তীতে যেহেতু সংবিধানে সেটাকে আইন হিসাবে পাশ করা হবে, সেটা অধ্যাদেশও আইনগতভাবে আইনের চোখে বৈধতা পায় না। আমি সেই কথাটাই আপনাকে বলেছি রাষ্ট্রপতির অধ্যাদেশের ব্যাপারে। আপনারা আইনত বৈধতা সংবিধানকে সমুন্নত যেহেতু রাখা, সংবিধান তো স্থগিত না, সংবিধান তো ভেরি মাচ ইন ফোর্স। ইট ইজ অ্যাকচুয়ালি লিগ্যাল কোশ্চেন টু ইউ। আমার এটা তো বিষয়টা কি বলেন না? সার্জিসরা কিন্তু বলছে যে এই লিগ্যালিটির জায়গাটাই নাই, কারণ এই সরকারটাই তো তৈরি হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট তারা কোথায় শপথ নিয়েছিল? কোন জায়গায়, কোথায় শপথ নিয়েছিল? কার কাছে নিয়েছিল বলেন? কার কাছে শপথ নিয়েছিল? তো আর কিসের মধ্যে দিয়ে নিয়েছিল? রাষ্ট্রপতিই আদেশ দিয়েছে তো 106 তো না? হ্যাঁ, কিন্তু পরের আদেশগুলো রাষ্ট্রপতি দিয়েছেন। আমি সেটা বলছি না, অধ্যাদেশ দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আইনগতভাবে ও শপথ দেয়া আর শপথ নেয়া আর অধ্যাদেশ জারি করা টু ডিফারেন্ট থিং। না ভাই, টু ডিফারেন্ট থিং। এখন একটা কথা আমি খুব আপত্তি জানাচ্ছি ওনার, যে উনি বলেছেন না, আমি একটু শেষ করব, ওর কতগুলো কথা আছে, আপত্তিটা জানিয়ে দেন। জানিয়ে দিচ্ছি যে তারেক রহমান সাহেবের মামলা উধাও হয়ে গেছে। নো নো নো, উধাও হয়ে যায়নি, একদম না। এটা কোনো কিছু অদৃশ্য হয়নি, ইনভিজিবল হয়নি। ভীষণভাবে আইনগত প্রক্রিয়ায় সর্বোচ্চ আদালত পর্যন্ত আইনি লড়াই করে আইনগতভাবে নিষ্পত্তি হয়েছে মামলাগুলো। হ্যাঁ, যে মামলাগুলো কথা আমরা বলছি আইনগতভাবে নিষ্পত্তি হয়েছে। এখন দেখেন, সংবিধান এই পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। আমি ওর কথার উত্তর দিচ্ছি ছোট ছোট করে টাইমের জন্য। এক মিনিট, আমি ওর কথার একটু শেষ করব। 17 বার এই পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে। এখন আপনি যদি বলেন 17 বার সংশোধন করা হয়েছে, আপনারাই কি বারবার করেছেন? না, কয়েকবার আমরা করেছি। আর বহুবার, বহু প্রয়োজনে 72 সন থেকে এই পর্যন্ত সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে। দেখেন, মূলত 2/3 মেজরিটি যাদের, তাদের ইচ্ছাতেই হয়েছে। সেটা তো লাগে, মেজরিটি তো লাগে, কিন্তু সেটা যেমন পঞ্চদশ সংশোধনীটা, যেটাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তো উঠিয়ে দিল, সেটা তো আপনার আলটেরিয়ার মোটিভের কথাটা চলে আসে, কারণ সেটা তো ছিল, এটা আমাদের 90 সালের পরে যে সংশোধনী হয়েছিল শুধু সেইখানেই সব দল এক ছিল, এছাড়া তো খুব কম জায়গাতেই সব দল এক হয়েছে। আরেকটা কথা বলেছে যে জনগণের সাথে বিএনপি প্রতারণা করেছে। না, বিএনপি করছে, করেনি, করে নাই, করবে না ভবিষ্যতে কখনো কোনো দিন। কারণ বিএনপি বলেছে যে জুলাই সনদ আমরা অন করি। বিএনপি বলেছে জুলাই সনদের প্রত্যেকটা ধারা আমরা সংবিধানে আইনগতভাবে সন্নিবেশিত করা হবে। আর দেখেন, 84টার মধ্যে 9-10টা জায়গায় নোট অফ ডিসেন্টের কথা বলেছে। এখন আমাদের সংগঠন বিএনপি একটা সংগঠন, যেমন ওনারা একটা করেছে এনসিপি, সংগঠন করার আগেই ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা ছিলেন তার সাথে ওনারা বিদেশে কোথায় গিয়েছিলেন না, পরিচয় করে দিয়েছিল। তো যাই হোক, তো একটা সংগঠন কিভাবে তারেক রহমানের সাথে দেখা করতে? না, আপনারা নিউ ইয়র্কের জাতিসংঘ বোধহয় না, নিউ ইয়র্কের কোনো প্রোগ্রামে গিয়েছিলেন না? আই নো দ্যাট, কিন্তু আপনাদের দল তখনও তৈরি হয়েছিল কি হয়নি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো হিমসেলফ ইজ অ্যান ইনস্টিটিউশন, আপনারা তো নন। কারণ উনি তো বিএনপির মতন একটা দলের মহাসচিব। না না, আমি পোর্টফোলিওর কথা বলছি। না, আমি ওটাও বলতেছি, সাথে এমন একজন গেছিল যিনি অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করে গেছিল, যাদের কারণে না আপনি বলবেন, আচ্ছা না আপনি বলবেন, না 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 আমি আপনাকে আমি আর বেশি সময় দিতে পারবো না, তার কাছে যেতে হবে। আমি নিব না সময়, আমি শুধু শেষ করব একটা কথা বলে। আমি তখনও প্রথমবারও বলতে পারিনি 133টা অধ্যাদেশ, যেটা আপনি শুরুতে বললেন, জারি করে
বাকি 20টার মধ্যে 16টা সংশোধনে এখনই বিল আকারে উত্থাপন না করতে বলেছে, এই তো পরবর্তীতে যাচাই বাছাই করে। তো এটাতে কি কোনো অসুবিধা আছে? যাচাই বাছাই করে তারপরে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। তো 4টা বিল অধ্যাদেশ রহিতকরণ হেফাজতের জন্য এখনই বিল আনয়নের সুপারিশ করা হয় 4টা এর মধ্যে, ঠিক আছে। তো এটার মধ্যে তো খুব কঠিন কোনো এমন কোনো দুরভিসন্ধি দেখা ভাই যাচ্ছে না। আমি তো আইনজীবী, দীর্ঘদিন আছি, কই আমি তো দেখতে পাচ্ছি না, আমার ভাই দেখতে পাচ্ছে কিভাবে কোথায়, সেটা সে বলুক। আর আরেকটা পরে বলবো, উনি বলুক ওনার ওই যে হ্যাঁ, আমরা সার্জিস শুরু আপনার করতে কাছে চাই। জি, আসি। জি, জি, please। আপনি আশা করি যে এই হ্যাঁ আমার কাছে কথাগুলো আছে। একটা উত্তর দেবেন। সব। প্লিজ একদম কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডিং আছে যেগুলো দিয়ে শুরু করতে চাই, যেটা দিয়ে বিএনপি এখন মাঝে মাঝে অনেকে খোঁচা দেওয়ার চেষ্টা করে। ইভেন জনাব তারেক রহমানও তার নির্বাচনের প্রচারণায় খোঁচা দেওয়ার চেষ্টা করেছে যে আমরা তো ভাই ছদ্মবেশ ধারণ করি নাই, আমরা হচ্ছে ওপেনলি রাজনীতি করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাদের দলের অনেক বড় বড় নেতারা দেশের বাইরে ছিল, দেশে আসে নাই। তাদের যারা নেতাকর্মী জুলুমের শিকার হচ্ছিল, নির্যাতন শিকার হচ্ছিল, মিথ্যা মামলায় জেল খাটতেছিল, তাদের পাশে এসে একবারও দাঁড়ায় নাই। এবং তাদের এই নেতৃত্ব যারা আজকের দিনে খুব বড় বড় গুরুত্বপূর্ণ পজিশনে আছে, ওই নেতৃত্বগুলো এই সাধারণ মানুষের বিএনপি নেতাকর্মীদের সামনে এসে দাঁড়ায় নাই দেখেই 28 অক্টোবরই থেকে গেছে, এটা সফল হয় নাই। দাঁড়ায় নাই দেখেই বিএনপি নেতাকর্মীদেরকে 17 বছর জুলুমের সহ্য করতে হয়েছে, স্বীকার করতে হয়েছে, এটার কোনো প্রতিকার হয় নাই। তাদের জায়গা থেকে তার সবচেয়ে বড় যে আমরা একদম নির্দ্বিধায় একটা জিনিস প্রথমে বলি, এই জুলাইয়ে বিএনপি, ছাত্রদল, যুবদলের অসংখ্য নেতাকর্মীর অনেক স্যাক্রিফাইস ছিল, এটা প্রথমে স্বীকার করে নিচ্ছি। দ্বিতীয়ত, বিগত 17 বছরে তারা অনেক কষ্ট করেছে, জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, এটাও স্বীকার করে নিচ্ছি। এবং এই অভ্যুত্থানে তাদের অনেক বড় একটা অবদান আছে, এটাও স্বীকার করে নিচ্ছি। কিন্তু একটা জিনিস বলি, এই বিএনপি তাদের জায়গা থেকে তারা তাদের শাসনামলগুলোতে যে কাজগুলো করেছে, এই কাজগুলো করার কারণে 2009 নির্বাচনের পরে 14তে যখন একটা নির্বাচন হলো এবং এরপরে 18তে এবং 24-এ, 14, 18, 24 এই 3টা নির্বাচনে যখন রাতের নির্বাচন হলো, ডামি নির্বাচন হলো, ভোট চুরির নির্বাচন হলো, তারপরে এই বিএনপির নেতৃত্বের সাথে বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নামে নাই, যে তাদের উপরে ওই আস্থাটা পায় নাই। কেন আস্থাটা পায় নাই? কারণ এই যে বিএনপি, এই বিএনপির যখন আমরা একটু পিছনের দিকে ইতিহাস ঘাটতে চাই, আমরা তখন দেখি যে 90-এর পরে ওই অভ্যুত্থানের পরে 3 দলীয় জোটের যে রূপরেখা হলো, সেই রূপরেখা এই বিএনপি বাস্তবায়ন করেনি, প্রতারণা করেছে। 96 গিয়ে ফেব্রুয়ারিতে তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিজেদের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। এরপরে 96-এর পরে যখন আমরা দেখলাম যে পরের যে আমলটা আসলো, এই আমলে এসে আমরা দেখি যে তারা হাওয়া ভবনের মতো ভবন তৈরি করে জনগণের টাকা লুটপাট করে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা তাদের জায়গায় নিজেরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বিচারপতির বয়স বাড়িয়ে তারা এমন একটা অবস্থা তৈরি করেছে যার জন্য পুরো বাংলাদেশকে সাফার করতে হয়েছে। তারা তাদের জায়গায় দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তারা মাগুরাতে উপনির্বাচনে দুর্নীতি করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে গিয়েছে। তারা তাদের জায়গায় বিদ্যুতের বদলে খাম্বা দিয়েছে। এই বিষয়গুলো, এরকম অসংখ্য বিষয় আমরা বলতে পারবো, যেই বিষয়গুলোর কারণে বাংলাদেশের মানুষ বিএনপির উপর আস্থা হারিয়েছিল। এবং এটার কারণে বাংলাদেশের মানুষ পরের 3 বার ভোট চুরির নির্বাচন হওয়ার পরও বিএনপির অধীনে নামে নাই। এবং বিএনপির অধীনে না নামার কারণেই এত বড় একটা অভ্যুত্থানে ছাত্র জনতাকে অংশগ্রহণ করতে হয়েছে, যেই ছাত্র জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনেছে। এরপরে আসি কিংস পার্টি উপদেষ্টা। আপনি যতগুলো অভিযোগ তুলেছেন, Please. আওয়ামী লীগ এই অভিযোগগুলো কিংস পার্টি না, যেটা সত্যি সেটা তুলতে তো কোনো সমস্যা নেই, যেটা সত্যি সেটা যে কেউ তুলুক, এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে তারা যে জিনিসগুলো করতো, তারা যে জিনিসগুলো মানুষের উপর চাপিয়ে দিত, অন্যায় করতো, জুলুম করতো, এগুলো তো আমরা করছি না। না, আমি আমার জায়গা থেকে বলছি, শেষ করছি। কিংস পার্টির আলাপ, অ্যাটর্নি জেনারেল তাদের হলেন বর্তমান আইনমন্ত্রী। এরপর ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী। মানে আমরা আমাদের জায়গা থেকে একটু জানতে চাই যে আমাদের এই এনসিপির কে আসলে এসে এখন তাদের কোন মন্ত্রীটা হয়েছেন, আমাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন, কে তাদের ক্ষমতাসীন দলের কোন সুযোগ সুবিধাটা নিতেছেন। সবচেয়ে বড় বাংলাদেশের ইতিহাসের বড় কিংস পার্টি হচ্ছে বিএনপি। 75-এর ওই ঘটনার পরে বিএনপি এরপরে জন্মলাভ করে একটা গণভোটের মধ্য দিয়ে, তারা তাদের প্রথম বৈধতা নেয়। ওই গণভোট নিয়ে কোনো সমস্যা নাই, তারা তাদের প্রথম সুবিধা নিল। এবং জিয়াউর রহমান ক্ষমতায় থেকে তার দল গঠন করলেন, তখন তারা কিংস পার্টি না, যার জন্ম কিংস পার্টি হিসেবে সে কিংস পার্টি না। 90-এর গণঅভ্যুত্থান হলো, তারা ওই গণঅভ্যুত্থানের পর নির্বাচিত হলো, আবার একটা কিংস পার্টির ভূমিকায় আসলো। এরপরে 24-এর নির্বাচন, এই 24-এর অভ্যুত্থান হলো, 24-এর অভ্যুত্থানের পরের যে নির্বাচন, তার মধ্য দিয়েও তারা আসলো। আমরা আমাদের জায়গা থেকে জন্মসূত্রে তারা কিংস পার্টি,
এবং প্রত্যেকটা এই বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটের পরে সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছে তারা। এখন আপনি আপনার জায়গা থেকে বলছেন যে এই যে নির্বাচন, এই নির্বাচনে তারা বিজয়ী হয়েছে। এইখানে সবচেয়ে বড় বিষয়টা কি আসলে, আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি যে বিএনপি, শুধু বিএনপির ভোট দিয়ে এবারের এই নির্বাচনে কোনো দিন তাদের জায়গা থেকে সরকার গঠন করতে পারতো না। এটা বিএনপির মাঠ পর্যায়ের প্রত্যেকটা মানুষ জানে। এই জন্য গতকালকে একটা ভিডিও দেখলাম, গতকালকে ওই আওয়ামী লীগের আগে যে শিক্ষামন্ত্রী ছিল, সে নাম হলো নফেল, সে একটা থ্রেট দিচ্ছে বিএনপিকে যে আমাদের যে সমর্থন দিয়েছি, ভোট দিয়েছি, এগুলো যদি না দিতাম আপনারা নির্বাচিত হতে পারতেন না, আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটা ভুলে গেলে চলবে না। তো এখন আমাদের জায়গা থেকে আসলে কথাটা কোন জায়গায়, কথাটা হচ্ছে আমাদের এই যে আপা যে জিনিসগুলো বললো, আসলে আমি পুরো জিনিসটা শুনে মানে আপা সব জিনিসে আইন নিয়ে আসছে। এখন আমার কথাটা কি একটু মনে রাখেন, আমি একটা প্রশ্ন করে রাখি আপনার কাছে। কিংস পার্টির কথা যেহেতু বলেছেন, আপনাদেরও তো দুজন উপদেষ্টা ছিল এই সরকারের মধ্যে। আমাদের দুজন না, একজন ছিল। একজন? জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আর নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন তো? নাহিদ ইসলাম তো অন্তত এক বছর আগে পদত্যাগ করে এসেছেন। আবার বের হয়ে এসে আপনারা পার্টি করেছেন, আবার অনিবন্ধিত অবস্থায় সরকার আপনাদেরকে বাইরে নিয়ে গেছে, দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিছুটা কি আপনাদেরও একই দায় আসে না যে আপনারাও কিংস পার্টি? না, আপনি মানে কিংস পার্টি বললো না, ঠিক আছে আমি বলি, আপনার মূল তর্কটাতেই আমি মানে অন্তত বিএনপির ধারে কাছেও না, বিএনপি যে লেভেলের কিংস পার্টি ছিল তার ধারে কাছেও না। এবার আমি আমার একটু তর্কটা দেখি আপা। হ্যাঁ, মানে আপা যে আইনগতভাবে যে কথাটা বলতেছে আর কি, যে তাদের যা আমরা আসলে কি অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে একটু প্রিভিলেজ পেয়ে গেছি, ওইটাই। আর আপারা আপাদের জায়গা থেকে মানে আইনগত ধরে নিচ্ছি আপনারা একটু প্রিভিলেজ পেয়েছেন। হ্যাঁ, আমরা অভ্যুত্থানে নেতৃত্ব আপনার কাছেও পেয়েছি, নাহলে তো এখানে থাকতাম না, প্রত্যেকটা মানুষের কাছে পেয়েছি। ট্রু, না হলে আপনি দেখেন একটা দল মাত্র জন্ম নিছে, জন্ম নেওয়ার পর একটা দলের অন্তত 10 জন এরকম মানুষ আছে বা প্রার্থী আছে যারা তাদের জায়গা থেকে বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করে, যারা যে বাংলাদেশের মানুষ তাদেরকে একটু স্নেহ করে, তাদের প্রতি একটু শ্রদ্ধা চলে আসে। এটা তো প্রিভিলেজ না, এটা প্রিভিলেজ। আপার যে কথাটা আসতে চাই, আমি একটু জুলাই সনদে আসতেই চাই। আপার বলছে এই যে যাচ্ছি এই যে গণভোট, আপারা বলছে এখন কি যে গণভোট তো আগে সংবিধানে আনতে হবে, তারপরে এই গণভোটটাকে আইনগতভাবে বৈধতা দেয়া যাবে। তো এই গণভোট তো সংবিধানে ছিলই না, তাহলে এই গণভোটটাকে আমরা কিভাবে বৈধতা দিব? তো হ্যাঁ, আগে ছিল, কিন্তু এই সময় মানে এই গণভোটটা যখন হলো তখন তো আর সংবিধানে নাই, বর্তমানেও তো নাই। তো সেই জায়গা থেকে তাহলে কিভাবে দিবে? তার মানে গণভোটটাকে তারা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অবৈধ বলতে চাচ্ছে। এই একই সূত্র ধরে, এবার এই একই সূত্র ধরে আমরা একটু আসি। গণভোট এবং জাতীয় নির্বাচন একই আদেশের ভিত্তিতে হয়েছে। গণভোট এর বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে না। এবার এই দুইটো যে জায়গা থেকে এসেছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই জাতীয় ঐক্যমত্য কমিশনে একসাথে বিএনপি যখন পার্টিসিপেট করেছে, বুক ফুলিয়ে কথা বলেছে, মতামত দিয়েছে, তখন এটার বৈধতা নিয়ে প্রশ্ন হয় নাই। আজকে সংসদে গিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ এটার বৈধতা নিয়েও প্রশ্ন তুলছে যে এটা কিভাবে গঠিত হলো, এটা তো সংবিধানে নাই। এরপরে এই ঐক্যমত্য কমিশন যেটা দিয়ে আসলো, আমি একটু পিছনে ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এসেছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আসলে সংবিধানে নাই, এটার তো তাহলে বৈধতা থাকে না। তখন তারা 106 তাদের জায়গা থেকে নিয়ে আসছে। এবার দেখেন 106 কোত্থেকে আসলো? এই 106-এর যেই ধারা থেকে টেনে এই অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করা হয়েছে, এটাও এর আগে কোনোদিন ব্যবহার করা হয় নাই, এটা বিশেষভাবে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা যদি সেটাকেও বাদ দেই, তাহলে আমাদের গোড়াটা হচ্ছে 5ই অগাস্টের ঠিক আগের মুহূর্তে, যে আগের মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তাহলে আমাদের ওই জায়গায় ফিরে যাওয়া উচিত, কারণ আমরা তো এই পুরো প্রক্রিয়াটাতে আইনগত প্রক্রিয়া চাচ্ছি। 24-এর অভ্যুত্থান তো কোনো আইনগত প্রক্রিয়া হয় নাই। তাহলে আমরা যদি আইনগত প্রক্রিয়া চাই, তাহলে আমার 24-এর অভ্যুত্থানে আগে যেতে হবে, যেই আগে তারেক রহমান থাকবেন লন্ডনে, জনাব সালাউদ্দিন আহমেদ থাকবেন শিলংয়ে, আমার বিএনপির নেতাকর্মীরা না খুব স্বাভাবিকভাবে মানে তারা তাদের জায়গা থেকে, মানে আমরা তো এটাই বলতেছি, তো আমরা তো এটাকে অ্যাকসেপ্ট করতেছি না। শিলং থাকবে সালাউদ্দিন ভাই, আপনি থাকবেন ছাত্রলীগে। না, আমি ছাত্রলীগে ছিলাম না, বা আমি যাই হোক, ছিলাম না। আপনাদের কেউ তো ছিল, অনেকেই তো ছিল। হ্যাঁ ছিল, তারা তো এসে রাজপথে আন্দোলন করেছে। হ্যাঁ, তো উনি আন্দোলন করেনি, উনি কতদিন ঘুমিয়েছিল? আপনারা শিলং এর কি জানেন? আমাদের একাধারের উপর লোক ঘুমিয়েছে। আমরা বিরোধীর বলে সালাউদ্দিন ভাই আসলেই শিলং, না আপনি নিয়ে আসছেন, আমি আসি নাই। উনি নিজের মনের খুশিতে গিয়েছিল। আমরা হাইকোর্টে মামলা করেছিলাম, আপনি আসছেন, আমি নিয়ে আসি নাই। আপনি নিয়ে আসছেন, কারণ আপনারা কথা বলেন তো, আমরা আপনাদের আপনি গণভোটকে অবৈধ যখন বলবেন, তার মানে আপনি নিয়ে আসছেন, তখন আমি বলবো তারেক রহমান লন্ডনে গিয়েছিল, তারেক রহমান লন্ডনে গিয়েছিলেন।
না, ওনাকে কি অত্যাচার 111 এ true, করা হয়েছিল করেছে, জানি তো। তাহলে কেন আপনি বলছেন এই কথা? গণভোটকে অবৈধ বলতেছেন? আমি তো এটা বলতে পারেন, বলছি, আমি অবশ্যই বলছি বলতেছেন। it is- আপনি বলতেছেন এটা সংবিধানে নাই, তার মানে এটা পদ্ধতি, অবৈধ। আইনগত পদ্ধতি, না, সাংবিধানিক আইনগত পদ্ধতি পদ্ধতিতে অভ্যুত্থান বলছি। হয় নাই। আইনগত পদ্ধতিতে তারেক রহমান এসে I 1 know বছরের মধ্যে that. এরকম হইতে I পারে না। know that. নো, তাহলে I আপনি know আইনগত that. পদ্ধতি আনতেই পারেন না। আইনগত পদ্ধতি আমি শেষ করি। আমাদের- আমি আপনার কাছে না না, আসবো। আইনগত একটা আমি কথা- ওইটাতে যাইতে চাই। এই, এটাতে এক মিনিট, একটা লাইন আপাকে বলে আমি দিই। ব্যাকওয়ার্ডে নিয়ে গেলাম, ব্যাকওয়ার্ড ওই জায়গায়, ব্যাকওয়ার্ড আমরা আমাদের পূর্বের জায়গায়, সবাই সবার পূর্বের জায়গায়, এই জন্য ব্যাকওয়ার্ডে তো যেতে চাই না। 5ই আগস্ট না হলে ডক্টর ইউনূসও তো ফ্রান্সে থাকতেন। আমাদের ফরওয়ার্ডে থাকতে হবে। উনি কিন্তু আন্দোলনের পক্ষে ভাই, খুব একটা কথা সমস্যাটা বলেন কোন না। জায়গায়? আমরা আন্দোলন ফরওয়ার্ডে 17 যাইতে বছর চাই, তো আমরা ওনারা ছিলাম ব্যাকওয়ার্ডে রাস্তায়। নিচ্ছে। ওনারা এখন কেন এই প্রশ্ন তুলবে যে এটা, এই যে গণভোট এটা সংবিধানে নাই, এটা কেন প্রশ্ন তুলবে? এই প্রশ্ন কেন ঐক্যমত্য কমিশনের সালাউদ্দিন আহমেদ তুলে নাই? এখন কেন তুলবে? তাহলে তারা জনগণের সাথে প্রতারণা করতেছে। না, এই প্রতারণা করার সাহস পায় কোত্থেকে? তারা এখন জনগণকে ভূগোল বুঝাইতেছে, কিন্তু তারা যেন ভুলে না যায় এটা 2006 সালের আগের বাংলাদেশ না। এটা হচ্ছে ওই বাংলাদেশ যে বাংলাদেশে কয়দিন আগে 7 বছরের 8 বছরের ছেলেটা বাবার হাত ধরে রাস্তায় নামছে। এটা হচ্ছে ওই বাংলাদেশ। তারা 2006 এর আগের বাংলাদেশ চিন্তা করতেছে না। বাবাদেরকে তো আপনারা হাঁটুর না, বয়স এটাই বললে হলো আপনারা খুব slang সবচেয়ে, না ভাষায় ভাই, আক্রমণ করেন। সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়? সবচেয়ে বড় সমস্যাটা হইলো তারা আগে যেভাবে মানুষকে ক্ষমতায় এসে বড় বড় কথা দিয়ে ক্ষমতায় এসে তারা ওই 1 থেকে 6 যে কাজগুলো করেছে, এখনো জনগণের উপরে তারা চাপিয়ে দিয়ে এই কাজগুলো করতে চায়, প্রতারণা করতে চায়। এই প্রতারণার কোনো সুযোগ দেওয়া হবে না। বিএনপি কেউ না, বিএনপির নাম ভাঙিয়ে যারা করবে কাউকে সুযোগ দেওয়া হবে না। আমরা দেখেন। আপনার কাছে ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরবো। আমরা বিরতি নিচ্ছি। এই তর্ক এমন জায়গায় ছিল যে আমরা বিরতিতে যাওয়ার সাহসই করতে পারছিলাম না। এখন একটু পেয়েছি সুযোগ, আমরা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসবো চলমানে। ফিরে এলাম চলমানে আজকে দুর্দান্ত বিতর্ক হচ্ছে এবং হাসিমুখী বিতর্ক হচ্ছে, যেটা আমরা দেখতে চাই। আসলে আমাদের মধ্যে কোনো শত্রুতা কিংবা কোনো ধরনের বিদ্বেষ থাকা উচিত না। তর্কটা এরকমই হবে, অনেক জোরালো কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো আমরা আপনার কাছে আসতে চাই, খুবই আপনি উত্তর দেন সার্জিসের। হ্যাঁ, সার্জিস না, কিন্তু আমি- আজকে ফায়ারি। না, সে তো আজকে একদম পল্টনের বক্তৃতা দিয়ে দিয়েছে আমাদের খারাপ কি? পল্টনে। খারাপ আমি তো কি? খারাপ বলছি না, পল্টনের, তাহলে ঠিক আছে। আমি তো ভালো বলছি পল্টনের, আমি তো ক্রেডিট দিচ্ছি তাকে। এখন দেখেন, মানুষ সে বলেছে যে রাজপথে নামেনি। এখন আমার মনে হয় সে ভুলে গেছে যে গত 17 বছর কি পরিমাণ ভয়ের সংস্কৃতি উপেক্ষা করে আমরা সভা সমাবেশ কথা বলা এগুলো আমরা অব্যাহত রেখেছি। তাদেরকে তো আমরা তার আগে, ওই সময়ের 36 দিনের আগে কোনখানে কোথায় তারা আপনার এই আমাদের যেই ইস্যুগুলো ছিল, গণতন্ত্র হরণ, মানবাধিকার নেই, ন্যায় বিচার, আইনের শাসনের বিন্দু বিসর্গ নেই, কই কথা বলতে তো শুনিনি। কোথায় কোথায় কথা বলেছে, কখন কথা বলেছে, কার সাথে কথা বলেছে আমরা তো জানি না, কোনোদিনও দেখিনি। আমাদেরটা আবার আপনাদের রেকর্ডে আছে, অন রেকর্ড। 96-তে বিএনপি কোনো দিন প্রতারণা করেনি। ও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যেই কথাটা বলেছে, এটা আউট অ্যান্ড আউট মিথ্যা, আউট অ্যান্ড আউট এটা দুইটা ভুল। অভিযোগ আছে আমি আপনাদের বলি, নামে। আমি একটা হচ্ছে বলছি মাগুরা না, নির্বাচন, আরেকটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রথমে আপনারা দিতে চান নাই, চাপের মুখে দিয়েছিলেন। আমি এটাই এটাতেই আসছি। আমি তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু সেটা প্রতারণা বিধানটা না, আপনারাই দিয়েছিলেন পরে। প্রতারণা আমি চাপে বলছি না, পড়ে তো। প্রতারণাটা চাপ দিলে তো সে ওনারা তো বলেছে। দিয়েছেন, দেন নাই তো তা তো না। চাপ তো দিতেই পারে সরকার। না, ঠিক আছে। দেখেন, এটা প্রতারণার তো বিষয় না। 96-তে আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যুটা, আপনার ট্রান্সফার অফ পাওয়ার, যেহেতু আমাদের আস্থার সংকট ছিল যে একটা দল থেকে আরেকটা দলে যখন ক্ষমতা আদান প্রদান হয়, সেই কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে সংবিধানে সন্নিবেশিত করা হয়েছিল। তো সেটা প্রতারণাটা কোথায় হলো আমি কিন্তু বুঝলাম শুরুতে যে না। দিতে চান নাই ওইটাই বলেছে। এটাই প্রতারণা। তাহলে হ্যাঁ। তাদের অনেক প্রতারণা, আমিও বলে দিব তাহলে। হ্যাঁ, যে কি কি প্রতারণা কাকে বলে, কখন হয়, কিভাবে হয়, কেন একটা দুটো হয়, বলেন, দাঁড়ান না, একটা কার দুটো সাথে বলেন। হয়। দেখেন, দুর্নীতিতে যে কথাটা বলেছে, বিএনপির সময়ে দুর্নীতিতে কোন টাইমের কথা বলছে সে, যে ওই যখন আওয়ামী লীগ তার আগে, থেকে হ্যাঁ 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 আমি জানি, ক্ষমতায় ছিল, তারপরে যখন আমরা আসলাম বাই ওয়ে অফ ইনহেরিটেন্স, যেই দুর্নীতিটাকে আমরা পেলাম, আপনি দেখবেন এটা ডকুমেন্টারি এভিডেন্সে যে তারপরে বিভিন্ন যতগুলো এনজিও তারা দুর্নীতি নিয়ে কাজ করে, আন্তর্জাতিক সংস্থার কথা বলছি, তারাই দেখালো দুর্নীতির যে সূচক আছে সেই সূচকে প্রতি বছর বিএনপির টাইমে 2001 থেকে 6-এ গ্র্যাজুয়ালি কনসিস্টেন্টলি কমে এসছিল। কাজেই দুর্নীতি বিএনপি করে না, সেটা করে না, বরং তাদের কারো কারো নামে ভীষণ রকমের শত শত, আমি বলি দাঁড়ান না, শত শত কোটি টাকা তাদেরকে পিএ পিএস, তার ছাত্র উপদেষ্টা। আমরা দেখেছি যে শেখ হাসিনার একজন পিয়ন
কত 300 না 400 কোটি টাকার মালিক হয়ে গেল দেখে একেবারে ছি পড়ে গেল। আবার দেখি তাদের একজন কোন উপদেষ্টা ছাত্র, তার আপনার পিএস তারও আপনার কয়শো কোটি টাকার আপনার ইয়ে চলে এসেছে। কিন্তু এইটা যখন দেখেন, আমি বলছি দেখেন এই রকম যখন অবস্থা হয়, আজকে ওনার কথা শুনে আমার মনে হলো অনেক দিন পর আমি আওয়ামী লীগের বয়ান শুনছি। মানে আওয়ামী লীগ আমার সাথে না যাবে, আমার সাথে যেমন আমরা দীর্ঘ 15 বছর টকশো করছি মনে করেন কম বেশি, তো আমি যখন আওয়ামী লীগের সাথে বসেছি যেই ধরনের কথাবার্তা তারা বলেছে ওই ফায়ারি স্পিডে, হ্যাঁ, সমস্ত মিথ্যা অপতথ্য, মিথ্যা তথ্য, ফেক, তারাও বলছে, ভালো কথা বলুক। এখন দেখেন তাদের দুইজন উপদেষ্টা যখন থাকতে পারে সরকারের সাথে, সেটা জায়েজ আছে, হ্যাঁ সেটা জায়েজ, তারা ওইটাকে জায়েজ করে দিয়েছে বলে অনেক আগে। না আমাদের তো আমাদের অ্যাটর্নি জেনারেলের আসাদুজ্জামানের কথা বলেছে, এখন যিনি আইনমন্ত্রী তার কথা বলছে, পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছে, হ্যাঁ জানি আমি, বলেছে তো। এখন হয় কি, তাদের এটার উত্তর কিন্তু সংসদে উনি নিজেই দিয়েছেন যে যেই ক্ষমতার বলয়ে নাহিদ ইসলাম তারা আপনার উপদেষ্টা ছিল ইন্টারিম গভর্নমেন্টে, ওই একইভাবে উনিও ছিলেন। হ্যাঁ ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল করেছে, উনি পদত্যাগ করেই তো উনি নির্বাচন করেছেন, করেই তো নির্বাচন করে কথাই বলছেন না ওনার কথা আমি, উনি একজন পেশাদার, উনি একজন কূটনীতিক। তো উনি আমাদের এখানে আজকে যখন আওয়ামী লীগের 17 বছর এবং ইন্টারিম গভর্নমেন্টের আপনি জানেন এই 18 মাসে অর্থনীতির কি অবস্থা, কত বিলিয়ন ডলার তারা আপনার ডেফিসিট রেখে গেছে, এবং তারা কোনো কর্মসংস্থান, কোনো বিনিয়োগ, শত গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনার বন্ধ হয়ে গেছে। বিদেশের সাথে আমাদের যে সম্পর্ক আঞ্চলিক এবং আন্তর্জাতিক সবকিছু মিলিয়ে একজন ঝানু যে কূটনীতিক হয়তো সেইভাবে ভেবেছে আমাদের দল তাকে রেখেছে। এখন প্রোপাগান্ডা করলে করা যায়, এক্সাইলে থাকবেন 17 বছর, না এক্সাইলে ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব, উনি নিজের ইচ্ছায় তো ভাই যান নাই। 111-এর গভর্নমেন্টের যে নির্মম অত্যাচার, যেই কারণে ওনার ছোট ভাই আরাফাত রহমান কোকো তো ইন্তেকাল করলেন, আর উনি আজও সেই ক্ষত উনি কিন্তু বহন করে বেড়াচ্ছেন। ওনার ইন্টারভিউতে দেখবেন উনি কি বলেছেন। কাজেই এটা নিয়ে উপহাস করবার কিছু নাই, এটা নিয়ে আপনি সমালোচনা আজকে করতে পারেন, কালকে যে আপনি সেই অবস্থায় পড়বেন না, ইউ নেভার নো। আপনাদের সরকারের সময় তো এটা হওয়ার কথা না কালকে, কারণ আমি সেটা সেরকম নির্যাতন সরকার না, আমি তো সেটা বলছি না, এটা বাদ কি বাদ। আমি বলছি যে কখনো না, আমি কোনো দিন চাই না, কোনো দিন না, শুধু আমাদের সরকার কেন, পরের যে সরকার আসবে, তারপর যে আসবে, ও যে যাই বলুক, আমি তো তাকে স্নেহের দৃষ্টিতে দেখি, ও যা খুশি বলুক, আমি তো জাস্ট উত্তর দিচ্ছি। কিন্তু তার মানে এটা না, পার্সোনাল লেভেলে তো এটা তো আউট অফ কোয়েশ্চেন, প্রশ্নই ওঠে না। কিন্তু দেখেন আজকে গণতান্ত্রিক যে অভিযাত্রায় আমরা আছি, বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন যেটা হলো, এই নির্বাচনের পরে এই সরকারটার তো ভাই 1 মাস কয়দিন বয়স হয়েছে, 1 মাস 44 দিন, মানে নট ইভেন 45 ডেজ, 1.5 মাসও হয় নাই। আপনারা রাজপথে আন্দোলন করছেন, আমার কি মনে হয় জানেন, আজকে না আমি সেটা না, যাবেন বলেছেন, হুমকি দিচ্ছেন, জ্বালানি তেলের লাইনটা দেখেছেন আসার সময়, আপনি দেখেছেন না, আমরা সবাই দেখেছি। দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন, জনগণ আপনার আমাদেরকে, সেটা আমি বলছি না, পার্লামেন্টের কথা না, একটা প্রাসঙ্গিক বিষয় বলে শেষ করি। মৌলিক অধিকারের যে বিষয়গুলো আছে জনগণের, হ্যাঁ, অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, ছোট ছোট শিশুরা মারা যাচ্ছে দেদারসে, কোথায় কথা তো বলছেন না সংসদে, ওনার বন্ধুরা যারা আছে বলেন না, সেটা নিয়ে শুধু কথা বলবেন কেন, কনস্ট্রাকটিভ ডিবেট করেন। ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা টিকা কেনা কেন হয় নাই, টাকাটা আপনার কোথায় গেছিল, যুদ্ধ যেটা হচ্ছে ইরান এবং তা না, কিন্তু হয় নাই, তারা সিদ্ধান্ত গ্রহণে দেরি করেছে, ম্যানেজারিয়াল যেই তাদের লেকুনা, আচ্ছা সেই স্কিলের যেই অভাব, যেই লেকুনা, সেগুলো নিয়ে আপনারা কথা বলবেন, আপনারা জুলাই সনদ নিয়ে কথা বলবেন, ভবিষ্যতে জ্বালানি তেলের যেন এরকম হলে স্বল্পমেয়াদী। আচ্ছা, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন এই জন্য করতে চাই, আসলে আমার নিজের চাচা
এই মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ এই বিষয়টি ঠিক মতো নাই বলে বাংলাদেশের আইনটা, বিদেশে গিয়েছিলেন কিডনি সংযোজন এটা লক্ষ লক্ষ মানুষ এবং যায়। বাঁচেন নাই, কিন্তু আপনারা এটা এইটাকেও মনে হয় একটু না 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 না, এটাকে এইভাবে আপনি নেন না, এটাকে না, আমি বলা নেই না, আমি just জানতে না, আমি চেয়েছি। বলছি আমি এটা ব্যক্তিগত কথাটি বলেছি এই জন্য, না, না, যেরকম ঠিক অনেক আছে। মানুষ আছে আমি বাংলাদেশে। জানি, এটা আমি উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলি, এটা আমি আপনার এই কথা ঠিক আছে। দেখেন, এটা যদি আরো অনেক বেশি যারা এক্সপার্ট আছে, এক্সপার্ট অফ দ্য এক্সপার্টস, তাদের ওপিনিয়ন নিয়ে, এটা যারা আমাদের বিরাট বড় ডাক্তারদের একটা উইং আছে আমাদের দলের, ড্যাব জি, বলে, আপনি জানেন তো। তাহলে তো এইটার ব্যাপারে আমরা একটা দ্রুত ইনশাআল্লাহ, প্রতিকার পেতে ইনশাআল্লাহ, পারি, কারণ অবশ্যই। বহু কিডনি না, না, রোগী, না, না, এটা আপনার বহু কথা ঠিক লিভার আছে। রোগী আছেন বাংলাদেশের ডাক্তাররা আমি এটা আপনার পারেন, সাথে কিন্তু একমত। জি। তো আমরা সার্জিসের কাছে জি, চলে জি, যাই। আমি একটু সার্জিস, শুরু বেশি করতে চাই। সময় নাই, আমি একটা প্রশ্ন করবই। অক্সফোর্ড ইউনিয়নে যে আপনি যাচ্ছেন, জি জি, কিভাবে যাচ্ছেন? এটা দিয়ে শেষ করব। হ্যাঁ, এটা দিয়ে শেষ এটা একদম করবেন। শেষ হ্যাঁ, আমার করব। হাতে বেশি তার সময় আগে নেই। অল্প অল্প করে সার্জিস, কয়েকটা অল্প, বিষয়। হ্যাঁ, তিন- খুবই অল্প আমি আপনাকে করে। 3.5 মিনিট সময় দিতে পারবো। হ্যাঁ জি, 3.5 হ্যাঁ, মিনিট, ঠিক আছে। ইনশাআল্লাহ সার্জিস। 3.5 মিনিট, ডিবেটারদের এটা ঠিক অসুবিধা আছে, নাই। ওকে। প্রথম পররাষ্ট্রমন্ত্রী ঝানু কূটনৈতিক ছিলেন বলে তাকে নেওয়া হয়েছে, খুবই ভালো। কিন্তু এই নির্বাচনের আগে যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, তখন তাকে কেন বলা হলো বিদেশি, বাংলাদেশি পাসপোর্ট নাই, তার মতো লোক পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারে, তখন এই কথাগুলো কেন বলা হলো? তার মানে এর মাঝখানে নিশ্চয়ই কোনো একটা কিছু ডিল হয়েছে, ঘটেছে, নাকি তিনি তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করে দেওয়ার কোনো প্রাইজ পেয়েছেন কিনা, এই জিনিসটা আমাদের জানতে খুব মন চায় আর কি। যেই লোকটা 3 মাস আগে, যেই লোকটার বিরোধিতা পুরো বিএনপি একসাথে মিলে করলো, ইভেন জনাব সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে আমির খসরু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সবাই, সেই লোকটা 3 মাসের মধ্যে এত ভালো কিভাবে হয়ে গেল যে সেই লোকটা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় পেয়ে গেল? সেই প্রশ্ন আমাদের মাথায় এখনো আছে, আশা করি আগামীতে এর উত্তর পাবো। 1 2, তারা তাদের জায়গা থেকে আপনারা একটা কথা বলেছে, এটা আমি একদম নির্দ্বিধায় স্বীকার করি। বিএনপি তাদের জায়গা থেকে সভা করেছে, সমাবেশ করেছে, রাজপথে এসেছে এবং তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। মানে দুঃখজনক হলো সত্য জিনিসটা কি আসলে, ধরেন যেই সময় আপনি দেখেন, আমরা আমাদের জায়গা থেকে 6 জন যখন ডিবি অফিসে ছিলাম, তখন কিন্তু রাজপথের ওই আন্দোলনটা ওইভাবে হয় নাই। কিন্তু আমাদের পরের লেয়ার আবার সমন্বয়করা কর্মসূচি দিয়েছিল বা সব কিছুকে চেষ্টা করতেছিল যেন ঠিকঠাক থাকে। কিন্তু আবার যখন আমরা আসলাম ডিবি অফিস থেকে বের হয়ে, এরপর থেকে আবার কিন্তু রাজপথে আরেকবার নতুন করে আরেকটা জোয়ার শুরু হলো। 1 অগাস্ট, 2 অগাস্ট, 3 অগাস্ট যদি আপনি দেখেন। তো যখন সামনের সারির নেতৃত্বরা সামনে চলে আসে, নেতাকর্মীদের, তারা অনেক বেশি সাহস পায়, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কিন্তু আমরা কিছুদিন একটা ভিডিও দেখছিলাম আর কি, ওই যে আমাদের একজন ভাই, সালাউদ্দিন টুকু ভাই সম্ভবত বিএনপির, ওই যে পুলিশের বাসি দিচ্ছিল না কি করতেছিল, তো স্লোগান দিতে দিতে উনি সবার আগে পিছন দিকে দৌড় মারছে। তো পরে নেতাকর্মীরা গেছে আর কি। তো এটা হ্যাঁ হ্যাঁ, যে এটা আমি বিচ্ছিন্নভাবে নিচ্ছি। তো এটা যখন হয়, নেতাকর্মীরা মানে তাদের আশ্বস্ত হওয়ার যে জায়গাটা, ওটা কিন্তু অনেকটা কমে যায়। আরেকটা জিনিস কি আসলে করেছে, এটা আমি এগ্রি করি, সে অস্বীকার করবো না, কিন্তু দুঃখজনক হলো সত্য, বিএনপির অনেক নেতাকর্মী যারা আজকে অনেক বড় সুবিধাভোগী, ওই টাইমেও সুবিধাভোগী ছিল। আওয়ামী লীগের সময় যাদের সমস্যা ছিল না, এখনও সমস্যা নাই, তখনও বিজনেস করতো, এখনও বিজনেস করে, এখনও তাদের গাড়িতে হয়তো ফ্ল্যাগ আছে, তখনও হয়তো তাদের গাড়িতে ফ্ল্যাগ ছিল না, কিন্তু ওই সুযোগ সুবিধাটা পাইতো। এই লোকগুলার কারণে এখন যারা নির্যাতিত, ধরেন আপারা বা যারা টকশো টেবিলে অনেক কথা বলছে, ওই মানুষগুলার কারণে না সাধারণ মানুষ, নেতাকর্মীরা মানে আস্থা পায় না। এবং যেটা হয়েছে, এই আন্দোলন সংগ্রাম, ওই যেটা আন্দালিব রহমান পার্থ ভাই বললো যে আমরাও 300 রান করেছি, তোমরা যদি 12 রান করে, এগ্রি করি। কিন্তু যেটা হইতো, ওই যে ধরেন প্রত্যেক ম্যাচে 300 করে হইতে থাকতো, কিন্তু কোনোদিন 312 হইতো না আর কি। এটা হলো মানে তাদের এই হ্যাঁ, উইনিং রানটা হতো না। আমরা করেছি, এই ক্রেডিট নিতে চাই না তো আমরা, তাদের দ্বারা হতো না, মানে হতো না। যেই কারণটাতে এটাই বললাম যে মানুষের, ইভেন তাদের নেতাকর্মীদের ওই আস্থাটা ধীরে ধীরে কমতে শুরু করেছিল, যেটা 24-এর নির্বাচনের পরে একেবারেই তলানির দিকে গিয়েছিল। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই যে বিএনপি এখন 1.5 মাস হয় না, 2 মাস হয়, সত্যি আমরা কি বিএনপিকে আমাদের জায়গা থেকে অর্থনীতির জন্য চাপ দিচ্ছি, মূল্যস্ফীতির জন্য চাপ দিচ্ছি, জ্বালানির জন্য চাপ দিচ্ছি, এই জিনিসগুলোর জন্য চাপ দিচ্ছি না। কারণ এটা একটা সরকার মিনিমাম ঠিক করে নিয়ে আসতো 6 মাস 1 বছর লাগবে একটা পলিসি করে, এটাতে মিনিমাম ডেভেলপমেন্টের জন্য। আমরা কোনটা চাচ্ছি? যেই জিনিসটা তারা তাদের জায়গা থেকে সদিচ্ছা থাকলেই করতে পারে, যেই জিনিসটার বাস্তবায়নের মেয়াদ হচ্ছে মাত্র 6 মাস, সেই জুলাই সনদটা, যেটার আকাঙ্ক্ষা ধারণ করে আমাদের কিছু প্রতিনিধি সংসদে, যেটার আকাঙ্ক্ষা ধারণ করে আমরা রাজনীতিতে, যেটা আমাদের মাথায় সবসময় ঘুরে যখনই আমরা ওই জুলাইয়ের স্মৃতিতে ফিরে যাই, যেটা আমাদের মাথায় সবসময় ঘুরে যখন আমরা শহীদ পরিবারের সামনে দাঁড়াই, যেটা আমাদের মাথায় সবসময় ঘুরে যখন আমাদের হাত হারানো, চোখ হারানো যোদ্ধাদের সাথে দেখা হয়। সো আমাদের এই দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের এই জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন করে এই সংস্কারটা না নিয়ে আসতে পারি, আমাদের সংসদে থাকারও দরকার নেই, রাজনীতি করারও দরকার নেই। এই জন্য আমাদের এই তীব্র চাওয়াটা যে আমাদের এই জুলাই সনদ যেভাবে ঐক্যমত্য কমিশনে বাংলাদেশকে
সামনে রেখে, বিএনপিকে না, কোনো দলকে না, এনসিপিকে না, সামনে রেখে যেই বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে ওই বিষয়গুলো আমাদের বাস্তবায়ন করতে হবে দেশের স্বার্থে। বিএনপিকে তাদের জায়গা থেকে স্পেসটা আমাদেরকে দিতে হবে বাংলাদেশের জন্য। আর অক্সফোর্ড ইউনিয়নের যদি বলি, আসলে অভ্যুত্থানের পরপর থেকেই কিছুটা স্টেবল অবস্থা হওয়ার পরে বাংলাদেশের তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা হার্ভার্ডে পড়ে, অক্সফোর্ডে পড়ে। তো অক্সফোর্ড ইউনিয়ন খুব স্বাভাবিকভাবেই একটা তাদের এই যে ওপেন ডিবেটগুলো হয়, তারপর হচ্ছে লেকচার সেশন হয়, ওইখানে অক্সফোর্ড ইউনিয়নেই বাংলাদেশি যারা কমিউনিটি আছে, যারা ওখানে সদস্য হিসেবে আছে বা কাজ করে, তাদের মধ্যে থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তো তাদের মধ্য থেকে হচ্ছে হাসনাতকে অ্যাপ্রোচ করা হয়েছিল, আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, হয়তো বা এই কারণেই একই সাথে আমরা অভ্যুত্থানে ছিলাম, আবার ডিবেটের সাথে এর পূর্বে সম্পৃক্ত ছিলাম। তো সেখানে দুইজনকে অ্যাপ্রোচ করা হয়। প্রথমে হাসনাতকে অ্যাপ্রোচ করা হয়, ওটা একটা স্পিচ, সম্ভবত লেকচার এরকম আর কি। আর আমারটা হচ্ছে অক্সফোর্ড ইউনিয়নের ডিবেট, বিতর্ক। তো তারা অ্যাপ্রোচ করে যে আপনি আগ্রহী কিনা। তো আমি তখনই বলেছিলাম যে এটা নির্বাচনের পরে যদি হয়, সুযোগ থাকে, তাহলে আমাকে জানান। তো নির্বাচনের আমার ইচ্ছা আছে। তো তখন সরাসরি অক্সফোর্ড ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট, উনি একটা মেইল করেন যে বাংলাদেশের ইলেকশন শেষ হয়েছে, আমরা শুধু এটা বাংলাদেশ কেন্দ্রিক না, এই যে আমাদের সাউথ এশিয়া বা এই সাইডে আমাদের যে নতুন করে তরুণদের নেতৃত্বে যে বিপ্লব বা অভ্যুত্থানগুলো হলো, যেমন আমার ওই ডিবেটে আমার টিমমেট থাকবে একজন যিনি নেপালের অভ্যুত্থানের নেতৃত্বে ছিল। তো মানে তিনজন তিন দেশ থেকে যারা এই সর্বশেষ এই অভ্যুত্থানগুলোর ইয়াং জেনারেশন, হ্যাঁ, এবং নেতৃত্বে ছিল, হয়তো বিতর্ক পারে কিনা জানি না, কথা বলতে পারে। তো সেই জায়গা থেকে জানানো হয়েছে যে এখন তারা এটা সামনে সামারে আয়োজন করতে চায়, মে জুনের দিকে। তো আমি এখন আগ্রহী কিনা, নির্দ্বিধায় দেশের কথা বা এই তরুণ প্রজন্মের কথা এরকম একটা বিশ্বমঞ্চে কে না বলতে চায়। তো সেই সুযোগটা এই জন্য দিয়েছে তারা, এই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, আপনারা সবাই পরামর্শ দিবেন যে আমরা আমাদের কোন আকাঙ্ক্ষার কথাগুলো সেখানে গিয়ে বলতে পারি। নিশ্চয়ই আমরা অ্যাডভোকেট ফাহিমা মুন্নী আপনার কাছ থেকে শেষটুকু শুনতে চাই। হ্যাঁ, না, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি একেবারে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে, যে ইনশাল্লাহ তরুণদের যত, আপনার একজন আত্মীয় আছে মনে হয় ওয়ার্ল্ড ডিবেটে ইএসএল এ চ্যাম্পিয়ন হয়েছিল, আকিব ফারহান হোসেন। আমি তাই সার্জিসকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে। বাংলাদেশের মুখ ওর মতন ওরাই উজ্জ্বল করবে। আমি একটা লাইন বলে শেষ করি। দিন শেষে আমাদের এই বিতর্কের টেবিলে বলি, টকশো টেবিলে বলি, রাজপথে বলি, যুক্তি হবে, তর্ক হবে, কিন্তু জনাব তারেক রহমান শুরুতেই প্রধানমন্ত্রী হওয়ার আগে শুধু নির্বাচনে জিতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের বাড়িতে গিয়ে যেই ধরনের রাজনৈতিক সম্প্রীতির কালচার তৈরি করেছে, সেটাকে মাথায় রেখে আমরা আগামী রাজনীতিটা করবো ইনশাআল্লাহ। এটা বেশ দারুণ, আমরা একটা কথা শুনলাম। আমরা এক ধরনের সম্প্রীতি চাই, যে সম্প্রীতি হচ্ছে বিরোধিতা থাকবে কিন্তু শত্রুতা থাকবে না। এবং আজকে আমরা যে তর্কটা এখানে করেছি, আমি খুবই আনন্দের সঙ্গে এটা উপভোগ করেছি, এই কারণে যে তর্কটা হয়েছে কিন্তু শেষটা দেখেন খুব সুন্দরভাবে হয়েছে। সবার আগেই যদি আমরা বাংলাদেশকে রাখতাম সবসময়, তাহলে হয়তো এই অসুবিধাটা আমরা অনেক সময় উপলব্ধি করতাম না। এখানে একজন আছেন যার, যে ডিবেটারের নাম বললেন, আমি তাকেও চিনি আর সার্জিসকেও চিনি, এবং নানানভাবে বিতর্কের সঙ্গে আমার সারা জীবনে একটা সম্পর্ক আছে। গর্ব করার যদি কোনো সুযোগ আমরা পাই, সেই গর্ব করার সুযোগটা আমরা অবশ্যই নেব। এবং আজকে যে বাংলাদেশের একজন প্রতিনিধি সেখানে যাবেন, পৃথিবীর অন্যান্য দেশগুলির প্রতিনিধির সাথে, এবং একটা বিতর্ক হবে, সেখানে আমরা আশা করব যে আমাদের যিনি প্রতিনিধি তিনি সবচেয়ে ভালো বক্তৃতাটা দেবেন। এবং এইভাবেই আসলে বাংলাদেশের নাম পৃথিবীতে সমুজ্জ্বল হোক, এইটা আমরা চাই। কে কোন দল, কে কোন মত, তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, এবং আমাদের সকল মতবিরোধ আমরা এইখানে সমাধান করব। পৃথিবীর সর্বত্র আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের পতাকাকে উপরে তুলে ধরব, এবং এই প্রত্যয় মাথায় রেখে আজকে চলমান শেষ করছি। ধন্যবাদ আমাদের আজকের দুজন অতিথিকে, ধন্যবাদ আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য। নেক্সাস টেলিভিশনে চলমান দেখতে ভুলবেন না।